আজকের এই ক্লাসে জানব কিভাবে সুন্দর করে একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করা যায়। এই ল্যান্ডিং পেজটি কী এবং ল্যান্ডিং পেজটি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং একটি ল্যান্ডিং পেজের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে, ল্যান্ডিং পেজ কত ধরনের হয় এবং এই ল্যান্ডিং পেজগুলো তৈরি করার জন্য আমাদের কি কি বিষয়ের বা কোন কোন কোডিংয়ের বা ল্যাঙ্গুয়েজের আমাদের দরকার হবে। আচ্ছা, তো ল্যান্ডিং পেজ কি এবং এই ল্যান্ডিং পেজ কেন গুরুত্বপূর্ণ। ল্যান্ডিং পেজ হলো একটি ওয়েব পেজ যা নির্দিষ্ট কোনো লক্ষ্য বা ক্যাম্পেইনের জন্য তৈরি করা হয়। সাধারণত এটি ব্যবহারকারীদের কোনো নির্দিষ্ট অ্যাকশন যেমন সাইন আপ, ফ্রি ট্রায়াল নেওয়া, ইবুক ডাউনলোড, কেনাকাটা ইত্যাদি নিতে উৎসাহিত করে। তাহলে সহজ কথা হচ্ছে, ল্যান্ডিং পেজ হলো একটি ওয়েব পেজ যা ব্যবহারকারীদের কোনো লিঙ্ক যেমন হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন থেকে, ইমেল থেকে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এ ধরনের সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি মানুষ প্রবেশ করে, ইউজাররা প্রবেশ করে। আচ্ছা, এখন এই যে ল্যান্ডিং পেজ যে আমরা তৈরি করব, একটি কার্যকরী ল্যান্ডিং পেজের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, মানে একটি ল্যান্ডিং পেজের মধ্যে কি কি আমরা রাখবো, কি কি থাকবে। যেমন প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করব সেটার একটা স্পষ্ট লক্ষ্য থাকতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা যে ল্যান্ডিং পেজটি তৈরি করব এটি কি উদ্দেশ্যে আমরা তৈরি করতে যাচ্ছি। আমরা কি এটি কোনো বই বিক্রির জন্য তৈরি করতেছি, আমরা কি কোনো কিছু এটা সাবস্ক্রিপশন করার জন্য করতেছি, নাকি কোনো পণ্য বিক্রি করার জন্য করতেছি, নাকি আমরা কোনো কিছু রেজিস্ট্রেশন করার জন্য করতেছি। এটা আমাদের প্রথমে আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্যটা সেটা আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। এটা করার পরে আমাদের যেটা একটা ল্যান্ডিং পেজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিটিএ। আমরা সাধারণত যখন প্রোগ্রামিং করি তখন কিন্তু বলি যে এখানে একটা সিটিএ বাটন দিতে হবে, অর্থাৎ সিটিএ বাটন মানে হচ্ছে কল টু অ্যাকশন বাটন। তো এই কল টু অ্যাকশন বাটনটি কি, একজন ব্যবহারকারী এই ওয়েব পেজটাতে আসার পর যে অ্যাকশনটা নেয় সেই অ্যাকশনটা হচ্ছে এই সিটিএ বাটনের মাধ্যমে নেয়। যেমন হতে পারে আপনি যদি একটি ধরুন ছাতা বিক্রি করবেন, সেক্ষেত্রে কী হবে, সেই ছাতার ছবি, একটি টাইটেল এবং হচ্ছে সেখানে একটা অ্যাকশন বাটন থাকবে যে এখনই কিনুন বা হচ্ছে বাই করুন, ঠিক আছে, বা বাই নাও, এ ধরনের একটা বাটন থাকে। তো এই বাটনটাকে বলা হয় সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। এরপর কি, এরপর বলা হচ্ছে কম্প্যাক্ট ডিজাইন। মানে এই যে ল্যান্ডিং পেজগুলো হয়, এই ল্যান্ডিং পেজগুলো সাধারণত কিন্তু অন্যান্য ওয়েবসাইটের তুলনায়, ওয়েব পেজের তুলনায় এই ল্যান্ডিং পেজগুলোতে লিঙ্ক খুব কম থাকে, যাতে কি হয় ব্যবহারকারী একটা পেজের মধ্যে, অর্থাৎ সিঙ্গেল পেজ হয় আর কি, একটা পেজের মধ্যেই ওখানে মেনুতে ক্লিক করে ওই একটা পেজের মধ্যেই নেভিগেট করতে পারে। এরপর হচ্ছে দৃষ্টি আকর্ষণীয় ডিজাইন। অর্থাৎ আমরা যেহেতু এক পেজের একটি ল্যান্ডিং পেজ হয়, তো আমরা কি করি, এটাতে সুন্দর আকর্ষণীয় ধরনের গ্রাফিক্স, রং, বিভিন্ন ধরনের লেখার স্টাইল এগুলো ব্যবহার করে যাতে যারা ব্যবহারকারীরা আছে দেখা মাত্র যেন ওই জিনিসটাকে দেখে যেন আকর্ষণ বোধ করে, সেজন্য আমরা ওইভাবে আমরা সাজাই। এরপর হচ্ছে লোড স্পিড দ্রুত। এটা হচ্ছে আমাদের ওয়েব পেজগুলো যখন আমরা ওপেন করি, কোনো লিঙ্কে যখন ক্লিক করার সাথে সাথে যখন আমরা সেই ওয়েবসাইটটাকে ব্রাউজ করতে পারি, তার মানে হচ্ছে ওই ওয়েবসাইটটার স্পিড হচ্ছে অনেক ভালো। তো এই ল্যান্ডিং পেজগুলো সাধারণত খুব দ্রুত আমাদের স্পিডটা ভালো থাকে এবং দ্রুত ওপেন হয়। এরপর হচ্ছে ল্যান্ডিং পেজের প্রকারভেদ। ল্যান্ডিং পেজ অনেক ধরনের হতে পারে, সাধারণত আমরা এই 3 ধরনের ল্যান্ডিং পেজ বেশি ব্যবহার করি। প্রথমটা হচ্ছে লিড জেনারেশন ল্যান্ডিং পেজ। সাধারণত এই ধরনের ল্যান্ডিং পেজগুলো তৈরি করা হয় যাতে ব্যবহারকারী যারা ইউজার আছে, ইউজারদের ইমেল বা তথ্য সংগ্রহ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে যে ল্যান্ডিং পেজটা সেটা হচ্ছে ক্লিক থ্রু ল্যান্ডিং পেজ, অর্থাৎ যেখানে শুধুমাত্র একটা সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন থাকে এবং ইউজারকে কি করা হয় সেখান থেকে অন্য একটি পেজের মধ্যে নিয়ে যাওয়া হয় বিস্তারিত জানার জন্য। এরপর রয়েছে সেলস ল্যান্ডিং পেজ।
সেখানে কি হয়, সেখানে যে কোনো একটি পণ্যের বিভিন্ন ধরনের ছবি বা লেখা দিয়ে পণ্যের বিস্তৃত তথ্য থাকে এবং সেখানে মানুষ সরাসরি ক্লিক করে কোনো একটি পণ্য কিনতে পারে। বারবার জয়েন হচ্ছে। ওকে, এখন হচ্ছে এই ল্যান্ডিং পেজটা যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদের কোন কোন ধাপগুলো আমাদের করতে হবে, মানে কি কি আমাদের এখানে লাগবে। প্রথমত হচ্ছে পেজের উদ্দেশ্য নির্ধারণ করা। আমরা যখনই একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে যাব তখনই আমাদের যে ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করতেছি সেই ল্যান্ডিং পেজের উদ্দেশ্যটা আমরা নির্ধারণ করব যে আমরা কি উদ্দেশ্যে এই ল্যান্ডিং পেজটা তৈরি করতেছি। তারপর হচ্ছে আকর্ষণীয় হেডলাইন। যখন আমাদের উদ্দেশ্য নির্ধারণ করা হবে তখন সেই উদ্দেশ্য অনুযায়ী আমাদের একটা আকর্ষণীয় হেডলাইন প্রদান করতে হবে। এইচ দিয়ে কে জয়েন করেছে এটা? এইচ দিয়ে কে জয়েন করেছেন? শুধু এইচ নাম লেখা। হ্যালো, এখনই শুধু এইচ নামে কে জয়েন করলেন? হ্যালো, হ্যাঁ, আপনি কি যে এইচ নামে জয়েন করেছেন? আপনার নামে তো শামিমা লেখা আছে, শামিমা একটা লেখা আছে, মানে ডাবল জয়েন করেছেন নাকি? আচ্ছা, না সেটা না, একজনের যে এইচ নামে দেখা যাচ্ছে, দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে এইচ নামে। মানে যে এইচ নামে জয়েন করেছেন, আমি তো দেখিয়ে দিচ্ছি, স্ক্রিন দেখা যাচ্ছে না? এই নামে যে জয়েন করেছেন একটু কথা বলেন, তাহলে তো হয়ে যায়। অথবা হচ্ছে ইয়াতে বলেন, মেসেঞ্জারে বলেন। আচ্ছা, আমি কোনো ইয়া পাচ্ছি না, ঠিক আছে। মানে যেহেতু পাচ্ছি না, আমি আউটের কাউকে অ্যালাউ করতেছি না, যদি কেউ হয়ে থাকে আর কি। আচ্ছা, রাখলাম, সমস্যা নেই, আমাদের ক্লাসে থাকলেও তো সমস্যা নেই, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে এই বিষয়গুলো আমাদের লাগবে। তারপর যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা পেজের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। তার উদ্দেশ্যটা যখন নির্ধারণ হয়ে যাবে তখন সেই উদ্দেশ্য অনুযায়ী আমাদের কি করতে হবে, একটা হেডলাইন লিখতে হবে। যেমন আমরা যদি কোনো কিছু বিক্রি করি তার জন্য হেডলাইন হবে আলাদা। অপরদিকে ধরেন যে আমরা একটা কোর্সের জন্য আমরা রেজিস্ট্রেশন করাবো, তাহলে সেটার হেডলাইন হবে আলাদা। তো এই ধরনের আপনাদের প্রত্যেকটা আমাদের যে উদ্দেশ্য পেজের, সেই উদ্দেশ্য অনুযায়ী কিন্তু হেডলাইন আলাদা আলাদা হবে এবং সেই হেডলাইনটা হতে হবে আকর্ষণীয়, যেটা যে হেডলাইনটা দেখে মানুষ যেন একটা আকর্ষণ বোধ করে যে হ্যাঁ, আমাকে এই পেজটাতে ঢুকতে হবে, দেখতে হবে যে পেজের মধ্যে কি আছে। তারপর হচ্ছে ভালো মানের ছবি ও ভিডিও ব্যবহার করা। আমরা এখন যে বিষয়টি নিয়ে আমরা এই ল্যান্ডিং পেজটা তৈরি করব, আমাদেরকে দেখতে হবে ওই বিষয়ের ভালো মানের ছবি এবং ভিডিও যদি পাই তাহলে সেগুলোকে আমরা ব্যবহার করব। এরপর হচ্ছে শক্তিশালী সিটিএ ব্যবহার করা, অর্থাৎ কল টু অ্যাকশন বাটন ব্যবহার করা। এরপর হচ্ছে পেজটি কী হতে হবে, মোবাইল ফ্রেন্ডলি, অর্থাৎ কম্পিউটারে দেখতে যেমনটা সুন্দর দেখা যায়, এটা যেন যারা মোবাইল ইউজার রয়েছে তারাও যেন পেজটিকে সুন্দরভাবে ওপেন করতে পারে বা দেখতে পারে। এটা হচ্ছে আমাদের মোবাইল ফ্রেন্ডলি। এই হচ্ছে কয়েকটি বিষয়, এই কয়েকটি বিষয় থাকলে সুন্দর করে আমরা এই ধাপ কয়েকটি অনুসরণ করলে আমরা একটা আদর্শ ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। এরপর কি দরকার, ডেভেলপমেন্ট করা। ডেভেলপমেন্ট করার জন্য তেমন কিছু দরকার নেই, শুধুমাত্র HTML এবং CSS কোড লিখেই কিন্তু আমরা এই ল্যান্ডিং পেজটা আমরা সুন্দরভাবে তৈরি করতে পারবো। এবং সেখানে আমাদের চেষ্টা করতে হবে এই যে কল টু অ্যাকশন যে বাটন রয়েছে সেই বাটনের মধ্যে CSS এর মাধ্যমে অ্যানিমেশন যুক্ত করে, যেমন হোভার ইফেক্ট, এগুলো যুক্ত করে যেন আরও আকর্ষণীয় দেখা যায়, সেগুলো বিষয়ে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমি যেহেতু ল্যান্ডিং পেজ বিষয়ে ক্লাস নিচ্ছি, তো ল্যান্ডিং পেজের কয়েকটি আমি উদাহরণ আপনাদেরকে দেখাই যে আমরা যে ল্যান্ডিং পেজ নিয়ে আলোচনা করছি সেই ল্যান্ডিং পেজগুলো মূলত দেখতে কেমন হবে এবং
সেগুলো কিভাবে ডিজাইন করবে সেটা তো আমরা প্র্যাকটিক্যাল দেখব। আমি এখানে কিছু সার্চ করে রেখেছি, আমি যদি আপনাদের একটু দেখাই। যেমন দেখেন এই যে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজের কিন্তু একটা ইমেজ। ইউটিউব ভিডিওতে নিয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি কিন্তু একটা ল্যান্ডিং পেজ। তাহলে ছবিটি কিসের? এখানে দেখা যাচ্ছে যে ছবির ইয়াতে আমরা দেখতে পাচ্ছি যে একটা আমাদের লোগো এবং সাইট টাইটেল রয়েছে, একটা মেনু রয়েছে, এবং এই যে ল্যান্ডিং পেজ সম্বন্ধে একটা হেডলাইন দেওয়া আছে, একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এবং একটা কল টু অ্যাকশন বাটন দেওয়া আছে, এবং এদিকে সুন্দর দেখার জন্য একটা ছবি দেওয়া আছে। এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ। এরপর অন্য অন্য ল্যান্ডিং পেজগুলো যদি একটু দেখি, এই যে এখানে একটা ল্যান্ডিং পেজ আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সেমভাবে একটা মেনু দেওয়া আছে, একটা সাইট সুন্দরভাবে সাজানো আছে, হেডিং দেওয়া আছে, এবং একটা ছবি দেওয়া আছে, এবং দেখেন এই যে এখানে একটা কল টু অ্যাকশন বাটন দেওয়া আছে। এই যে একটা ল্যান্ডিং পেজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে মোবাইল অ্যাপসের জন্য, অর্থাৎ মোবাইল অ্যাপ ডাউনলোডের জন্য। তো ডাউনলোডের জন্য একটা তারা সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছে। খুবই সিম্পল, কিন্তু তেমন কিছুই নেই। শুধুমাত্র এগুলো তো আপনারা জানেন যে এগুলো তো হচ্ছে লোগো এবং হচ্ছে সাইটের টাইটেল, আর এটা হচ্ছে মেনু। আর এইখানে কিন্তু দেখেন সুন্দর করে একটা টাইটেল দেওয়া আছে, তারপর একটা প্যারাগ্রাফ, মানে এটা এই ল্যান্ডিং পেজের সম্পর্কিত একটু তথ্য, এবং কি দেওয়া আছে, কল টু অ্যাকশন, দুটো বাটন দেওয়া আছে। এবং যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপসের, যেহেতু এটা মোবাইল অ্যাপসের, যেহেতু এটা একটা ল্যান্ডিং পেজ, সেহেতু সেই অ্যাপসের একটা কি করেছে, তারা একটা সুন্দর করে একটা ছবি একটা ব্যবহার করেছে। এবং পিছন দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তা আমরা এখন কি করব, প্র্যাকটিক্যালি একটা ই কমার্স রিলেটেড একটা আমরা ল্যান্ডিং পেজ এখন তৈরি করব। তৈরি করার জন্য আমি যেটা করছি, আমি আমার কম্পিউটারের মধ্যে আমি দিস পিসিতে লোকাল ডিস্ক ডি হারপাওয়ার ফোল্ডারে আমি একটা কাজ করি, এখানে একটা নতুন ফোল্ডার আগে তৈরি করে নিই ল্যান্ডিং পেজের জন্য। এই ফোল্ডারটা তৈরি করে নিলাম। এখন হচ্ছে এই ফোল্ডারের ভেতরে, তা আমরা জানি যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে আমাদের কী কী লাগবে, HTML এবং CSS লাগবে। তাহলে আমরা এখানে দুটো ফাইল তৈরি করব, একটা হচ্ছে HTML ফাইল আর একটা হচ্ছে CSS ফাইল। তো প্রথমে আমি এখানে HTML ফাইলটি তৈরি করব। তো HTML ফাইলটি আপনারা চাইলে সরাসরি কোড এডিটর ব্যবহার করেও করতে পারেন, অথবা এখানেও সরাসরি আপনারা তৈরি করতে পারেন। তো আমি এখানে আপাতত তৈরি করছি। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এবং টেক্সট ডকুমেন্ট থেকে আমি এখানে নাম দিলাম যে ল্যান্ডিং পেজ ডট txt আছে, এটাকে জাস্ট HTML করে দেবো, ল্যান্ডিং পেজ ডট HTML, এবং এটাকে ইএস করে দেবো। তাহলে এটা আমার তৈরি হয়ে গেল। আর একটা আমি ফাইল তৈরি করব, এটার আমি নাম দেবো কি, দিলাম ল্যান্ডিংই দিলাম, ল্যান্ডিং ডট টিএক্সটি টাকা, যেহেতু CSS ফাইল কী হবে, ল্যান্ডিং ডট CSS। এই দুটো ফাইল আমরা তৈরি করে নিলাম। তাহলে দুটো ফাইল আমাদের ওপেন হয়ে গেল। এখন আমাদের কাজ হবে কি, এখন হচ্ছে এই দুটো ফাইলকে আমাদের কোড এডিটরের মধ্যে ওপেন করতে হবে। তাহলে আমি এটাকে কোড এডিটরের মধ্যে ওপেন করে নিচ্ছি। আপনারা ডাইরেক্ট কী করবেন, এডিটর নোটপ্যাড করবেন। আমি যেহেতু একটু ভিজুয়াল কোড এডিটরে বেশি পছন্দ করি, আমি এটা তো ওপেন করছি।
আচ্ছা, তাহলে এই দুটো ফাইল আমি ওপেন করলাম। এখন আমি যেটা করব, প্রথমে হচ্ছে HTML যে কোডটি রয়েছে, আমি কিন্তু আপনাদেরকে একদম শুরু থেকে কিন্তু দেখাচ্ছি, একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন, নতুন করে লিখে লিখে একদম করতেছি। তাহলে আমি প্রথমে কি করব, এই ল্যান্ডিং পেজটা যা আছে এই ল্যান্ডিং পেজের মধ্যে আমি HTML ফাইলটা যে রয়েছে এখানে বেসিক যে আমাদের HTML এর স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটাকে আমি কি করব, প্রথমে এখানে লিখব। তো আমি এটা ভিজুয়াল কোড এডিটরের মাধ্যমে এক ক্লিকেই কিন্তু এটা জেনারেট করে নিলাম। আপনারা আর কিছুদিন কোড করেন, তারপর হচ্ছে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা এ ধরনের শর্টকাটগুলো যেগুলো রয়েছে কিভাবে এক ক্লিকে এই যে HTML এর যে স্ট্রাকচারটা রয়েছে এক ক্লিকে এটা তৈরি করা যায়। তো তৈরি করার পর আমাদের এই কোড এডিটর কী করেছে, একটা বেসিক স্ট্রাকচার তারা তৈরি করে দিয়েছে, যেখানে কি আছে মেটা সার্চশিট রয়েছে, তারপর কি আছে মেটা ভিউপোর্ট রয়েছে, তারপর টাইটেল রয়েছে। তা আমরা আর দুই একটা এখানে যুক্ত করে নিই। টাইটেলটাকে আমরা এখানে চেঞ্জ করে দিই এখন ল্যান্ডিং পেজ ডিজাইন, এটা দিলাম টাইটেল। এবং এখানে আমরা দুই একটা মেটা যুক্ত করে দিই, মেটা দিলাম, মেটার একটা নেম দিয়ে দিই। তাহলে স্ট্রাকচারটা আমরা তৈরি করে নিই, মেটা নেম, তারপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট ইকুয়াল ডাবল কোটেশন, এটা হচ্ছে আমাদের মেটার স্ট্রাকচার। তো আমরা কি করি, এটা আর হচ্ছে দু একটা লাগবে যেহেতু কপি করে নিই। তার টাইটেল হয়ে গেছে, আমরা এখানে দেবো ডেসক্রিপশন, ডেসক্রিপশন, তার ডেসক্রিপশন কি দেবো, ধরেন যে দিলাম বিজনেস, দিলাম বিজনেস ল্যান্ডিং পেজ। এরপর আর কি মেটা রয়েছে, মেটা কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ডে কি কি হতে পারে, ধরেন যে ল্যান্ডিং পেজ, তারপর হতে পারে এটা কি কি দিয়ে সার্চ করতে পারি, HTML ল্যান্ডিং পেজ, আচ্ছা আচ্ছা ধরলাম যে HTML CSS, এটা হয়ে গেল। আর একটা মেটা আমরা দিতে পারি, সেটা হচ্ছে মেটা অথর, AUTH অথর। হ্যাঁ, তো অথর কি, যে তৈরি করবে তার নাম, তো আমি আমার নাম আপাতত দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের মেটার যে কাজগুলো মোটামুটি কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হেড সেকশন আর একটা কাজ আছে, সেটা হচ্ছে হেডের মধ্যে আমাদের যে আমরা CSS ফাইলটা তৈরি করেছি সেই CSS ফাইলটাকে আমাদেরকে লিঙ্ক আপ করতে হবে। তা আমরা জানি যে CSS ফাইল লিঙ্ক করার জন্য যে ট্যাগটি লিখতে হবে সেটার নাম হচ্ছে লিঙ্ক ট্যাগ। তো লিঙ্ক দিলাম, এরপর হচ্ছে href, কেউ একটা জয়েন করেছে, আচ্ছা রিলেশনটা লিখতে হবে, শামিমা বারবার জয়েন মানে লিভ নিচ্ছে কেন? আচ্ছা, তাহলে লিঙ্কটা আমাকে তৈরি করতে হবে। তাহলে লিঙ্কটার কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে রিলেশন, রিলেশনটা কি হবে, রিলেশন, আরেকটা কি থাকবে, href, এটা হচ্ছে আমাদের লিঙ্কের বেসিক স্ট্রাকচার। তাহলে রিলেশনটা কি হবে, রিলেশন হবে স্টাইল শিট, স্টাইল শিট।
আর এইচটিএফের মধ্যে কি থাকবে, আমরা কোন সিএসএস ফাইলটাকে লিঙ্ক আপ করতে চাচ্ছি। তো আমাদের সিএসএস ফাইলের নাম কি, ল্যান্ডিং ডট সিএসএস। সিএসএস, আচ্ছা, আশা করি আমাদের এই সিএসএস ফাইলটা লিঙ্ক আপ হয়ে গেছে। তো আমরা এটাকে সেভ করে নিই। ওকে, তাহলে মোটামুটি হেড সেকশনের যে কাজগুলো আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বডি সেকশনের মধ্যে এখন আমরা কাজ করব। তা আমি যে ল্যান্ডিং পেজটা তৈরি করব, মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার আগে দাঁড় করিয়ে নিই। প্রথমে যেটা করি, আচ্ছা আমরা একদম এটার মেনু থেকে শুরু করে দিই, তাহলে সুবিধা হবে। তো আমরা জানি যে মেনু সেকশন তৈরি করার জন্য আমরা জানি যে মেনু, তারপর হচ্ছে সাইট নেম, লোগো, এই সবগুলো যে বিষয়টার উপর থাকে সেটা হচ্ছে আমাদের হেডার সেকশনের মধ্যে। তাহলে আমরা প্রথমে যে সেকশনটা তৈরি করব এটা হচ্ছে হেডার সেকশন। আপনার চাইলে কিন্তু এটাকে কমেন্ট আউট করে নিতে পারেন, কমেন্ট করে নিলে আমাদের কিছু জায়গায় সুবিধা হয় অবশ্য। তাহলে আমি কমেন্ট করে নেই যে এটা হচ্ছে হেডার সেকশন, যেন কোডগুলো সবাই বুঝতে পারে। ওকে, এখন যেটা করব আমি এখানে একটা হেডার সেকশন প্রথমে তৈরি করে নেব। তাহলে হেডার শুরু হলো, শেষ হলো। এখন আমাকে কি করতে হবে, সমস্ত কোডগুলো মানে হেড সেকশনের যাবতীয় কোডগুলো এই হেড কোডের ভেতরে আমরা লিখব। তাহলে এটাকে আমি ইন্টার করে দিলাম। ইন্টার করে দেওয়ার পর এখন আমরা হেড সেকশনের কোড এখানে লিখব। আমি ট্যাপ করে একটু সরিয়ে নিলাম। এখন আমরা যেহেতু কি করব, একটা মেনু তৈরি করব। তো মেনু তৈরি করার জন্য আমাদের কি করতে হয়, মেনু তৈরি করার জন্য আমাদের যে কোড, যে ট্যাগটা লিখতে হয় তার নাম হচ্ছে ন্যাপ, মানে ন্যাপ বার যে ট্যাগটি আর কি। তো আমরা এখানে একটা ন্যাপ ট্যাগ দিয়ে নিচ্ছি। তাহলে ন্যাপ শুরু হলো এবং ন্যাপ শেষ হলো। আমি কিন্তু আপাতত কোনো ক্লাস ইউজ করতেছি না এই জায়গাটাতে, কারণ হচ্ছে যেহেতু আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব আর আলাদা করে এগুলোকে স্পেসিফাই করতেছি না। এরপর করব কি, এই ন্যাপ সেকশনটা যেহেতু তৈরি হয়ে গেল, আমি এটাতে আপাতত লোগো ইউজ করতেছি না, জাস্ট একটা সাইটের একটা টাইটেল দিয়ে দিচ্ছি। তো সাইট টাইটেলের জন্য আমি আপাতত এখানে নিতে পারি H1ও নিতে পারি, H2 নিতে পারি। আচ্ছা, H1 নিলাম, আপাতত H1 নিলাম। ধরলাম যে সাইটের নাম দিলাম ধরেন buysell.com। ওকে, এরপর কি করব, এরপর হচ্ছে আমরা এখানেই একটা মেনুর মধ্যে আমরা কি করব, একটা লিস্ট তৈরি করব। কি লিস্ট তৈরি করব, আনঅর্ডার লিস্ট তৈরি করব। লিস্ট তৈরি করে ফেললাম। এখন লিস্টের আইটেমগুলো আমাদের এখানে লিখতে হবে। এগুলো তো আপনারা মোটামুটি সবাই জানেন, তারপরেও এগুলো আমি লিখে দিচ্ছি আর কি। লিস্ট আইটেম তৈরি করলাম এবং লিস্ট আইটেমের মধ্যে যেহেতু প্রত্যেকটা মেনু এটা লিঙ্ক আকারে থাকে, সুতরাং আমাদের অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এটাকে লিঙ্ক করে নিতে হবে। আচ্ছা, তাহলে এখানকার মধ্যে হয় এই স্রেপ আপাতত আমি হ্যাশ দিয়ে এটাকে লিঙ্ক আপ করে নিচ্ছি এবং এখানে একটা নাম দিই। ধরলাম যে প্রথম যে নামটা, এটার নাম দিলাম হোম মেনু। আচ্ছা, যেহেতু সিমিলার জিনিস হবে, একই রকম হবে লিস্টে, সেহেতু এটাকে কপি করে নিয়ে আমি কয়েকটা কপি করে নিচ্ছি এখানে। আচ্ছা, হোম থাকলো, তারপরটা দিলাম যে প্রোডাক্টস। এরপর প্রোডাক্টের পরে আমি দিলাম যে এখানে অ্যাবাউট, এরপরে দিলাম কন্ট্যাক্ট। আচ্ছা, এই কটাই থাক। তাহলে আমি একটা মোটামুটি মেনু তৈরি করে ফেললাম। মেনুতে কী কী থাকবে, সাইটের একটা নাম থাকবে, তারপরে কি থাকবে, একটা মেনু থাকবে। কী কী মেনু, হোম মেনু, প্রোডাক্টস মেনু
অ্যাবাউট মেনু এবং হচ্ছে কন্ট্যাক্ট মেনু, এটা আমরা হেডার সেকশনটা তৈরি করে ফেললাম। আচ্ছা, আমি এখন এটার আউটপুটটা একটু ওপেন করে নিয়ে গিয়ে আমরা আমাদের ফোল্ডারের ভেতরে যাই, ফোল্ডারের ভেতরে গিয়ে এটা আউটপুটটা একটু ওপেন করে নিই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখনই যেটা তৈরি করলাম সেটা হচ্ছে যে একটা নাম দেখা যাচ্ছে, আর হচ্ছে আমাদের এই যে কয়েকটি মেনু লিস্ট দেখা যাচ্ছে। এগুলো আমরা পরবর্তীতে কি করব, এই সুন্দর করে ডিজাইন করে এই মেনুগুলোকে আমরা এই দিকে নিয়ে যাব। তা আমরা আপাতত কি করি, মার্কআপ যেটা আর কি HTML মার্কআপটা পুরোটাকে কমপ্লিট করি, এরপর আছে CSSটা আমরা পুরোটাই আস্তে আস্তে করে ফেলবো। আচ্ছা, এখন হচ্ছে করিডোরের মধ্যে যাই। তাহলে এখন যেটা তৈরি করব, এখন হচ্ছে পরের সেকশনটা আমরা এখন তৈরি করে নিই এখানে। তাহলে হেডার সেকশন চলে গেল, এখন আমরা কি করব, একটা এখানে একটা হিরো সেকশন তৈরি করে নিই। স্যার স্ক্রিন শেয়ার অফ হইছে। ও, এখন দেখা যাচ্ছে কি? জি স্যার। ওকে, ওকে। তাহলে আমরা আগে HTML মার্কআপটাকে শেষ করে নিই, প্রথমে হিরো সেকশনটা এখানে তৈরি করে নিই। তাহলে এখানে আর একটা সেকশনের নাম দিই, প্রথম একটা সেকশন গেল, তাহলে এখানে একটা কমেন্ট দিয়ে নিই প্রথমে, এটার নাম দিলাম হিরো সেকশন, ইন্টার দে, ভালো লাগবে, হিরো সেকশন। এখন হিরো সেকশনের জন্য কোড লিখব। তাহলে আমরা চাইলে এগুলো ডিপ আকারেও লিখতে পারি, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যখনই কোনো সেকশন দেবেন, সেকশন দেওয়ার জন্য HTML এর একটা ট্যাগই রয়েছে, তার যার নাম আছে সেকশন। এটাও কিন্তু ডিপের মতোই কাজ করে। আচ্ছা, এই সেকশন দিলাম, এই সেকশনটার আমরা একটা নাম দিয়ে দেবো, ধরলাম, নাম দেওয়া বলতে ক্লাস নেওয়া আর কি, যাতে এটাকে পরবর্তীতে আমরা সুন্দর করে ধরতে পারি। তাহলে ক্লাসটার নাম দিয়ে দিলাম, আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি দিলাম হিরো, হিরো সেকশন। এখন হচ্ছে হিরো সেকশনের মধ্যে আমাদের কন্টেন্ট রাখতে হবে। তাহলে আমরা এখন সিলেক্ট করি যে এটা আমরা কি নিয়ে তৈরি করব। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি হবে, আমরা চাইলে কি বিক্রি করতে পারি এখানে। আচ্ছা, এখানে ঘড়ি বিক্রি করতে পারি। তাহলে আপনাদের কোনো আইডিয়া আছে যে কি বিক্রি করা যেতে পারে, থাকলে বলেন। আচ্ছা, আমরা একটা কাজ করি, দারাজে যাই, সেখান থেকে একটা পছন্দের একটা পণ্য আমরা নিয়ে নিই। এখানে অনেক ধরনের পণ্য অবশ্য আছে। আচ্ছা, ধরলাম যে এই ব্যাগ, ধরলাম, হুম, এই ব্যাগটাই ধরলাম যে এই ব্যাগ হচ্ছে আমরা বিক্রি করব, ছোট বাচ্চাদের স্কুল ব্যাগ।
তাহলে আমাদেরকে কি করতে হবে, এই স্কুল ব্যাগ, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বাচ্চাদের স্কুল ব্যাগ বিক্রি করা। তাহলে আমাদের ল্যান্ডিং পেজের প্রথম পয়েন্ট কী ছিল, যে আমাদের প্রথমে একটা উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। তাহলে আমরা টার্গেট করলাম যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বাচ্চাদের স্কুল ব্যাগ আমরা বিক্রি করব, তার জন্য একটা ল্যান্ডিং পেজ আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে এই বাচ্চাদের ল্যান্ডিং পেজ সম্পর্কিত হিরো সেকশনটা কি, মূলত যে বিষয়ে ওই ওয়েবসাইটটা তার সম্বন্ধে একটু ছোট বিপ দেওয়া, সেটা হচ্ছে মূলত মানে হিরো সেকশন বলে আর কি ওটাকে। তাহলে আমরা কি করি, এই হিরো সেকশনের মধ্যে আমরা একটা টাইটেল দিয়ে দিই। তো যেহেতু H1 আমরা দিয়েছি, একটা জিনিস মনে রাখবেন যে একটা ওয়েবসাইটের মধ্যে H1 ট্যাগ সর্বোচ্চ একবার হয়, আর অন্য অন্য যে ট্যাগগুলো H2 থেকে H6 পর্যন্ত এইগুলো ট্যাগ আপনারা কয়েকবার করে ইউজ করতে পারবেন, কিন্তু একটা ওয়েব পেজের মধ্যে H1 ট্যাগ শুধুমাত্র একবার ব্যবহার করা হয়। আপনার চাইলে ব্যবহার করলে কাজ করবে, কিন্তু এটা এসইও ফ্রেন্ডলি যদি করতে চান তাহলে একটা ওয়েব পেজের মধ্যে H1 ট্যাগ ব্যবহার করতে হবে শুধুমাত্র একবার। তা আমরা এটা সম্বন্ধে একটা দিয়ে দিচ্ছি। হিরো সেকশনটা কি, ওটা সেকশনটার নামই হিরো সেকশন, না আপনি ইউজ করলেন না হিরো না সেকশন? না না, ওই এটা সেকশনটার নামে বলা হয় হিরো সেকশন। মানে একটা ওয়েবসাইটের যে কয়েকটা ভাগ রয়েছে, যেমন ধরেন যে ফিচার, তারপর হচ্ছে সেবা, হ্যাঁ, এই ধরনের যে কয়েকটা সেকশন রয়েছে, যেমন প্রোডাক্ট, পণ্যের একটা সেকশন, হ্যাঁ, তেমন এই সেকশনটার নামই হচ্ছে হিরো সেকশন। আচ্ছা, আমি এখানে কি লিখলাম, আমি বাংলা দিয়ে লিখি, তাহলে তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি কি এগুলো সবচেয়ে ভালো হতো যদি আপনাদের জন্য আগে থেকে আমি কপি করে রাখতাম, তাহলে শুধু পেস্ট করে দিলেই হয়ে যেত। তবু দেখাচ্ছি কি, মানে আমি আপনাকে রিয়েল টাইম দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা একটা পণ্যকে কিভাবে খুঁজবেন বা ওই পণ্য সম্পর্কে কীভাবে লিখবেন। তাহলে যেহেতু আমি স্কুল ব্যাগ বিক্রি করব, সুতরাং আমি কি করলাম, এই টাইটেলটা হচ্ছে সুন্দর করে একটা টাইটেল লিখলাম, যে আপনি কি আপনার সন্তানের জন্য সুন্দর একটি ব্যাগ খুঁজছেন, এ ধরনের একটা টাইটেল দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিই। প্যারাগ্রাফ লেখার জন্য আমরা জানি যে পি ট্যাগ ব্যবহার করতে হয়। আচ্ছা, এই ব্যাগ সম্পর্কে, স্কুল ব্যাগ সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত তথ্য জানার জন্য যেটা করতে পারি, সেটা হচ্ছে যে এখানেই কিন্তু সার্চ করতে পারি। ছোট বাচ্চাদের স্কুল ব্যাগ। আচ্ছা, এই ওয়েবসাইটটাতে যদি চলে যায় আজকের ডিল, তাহলে এরা কি করতেছে, এই ছোট বাচ্চাদের ব্যাগও কিন্তু এখানে বিক্রি করতেছে। দেখছেন, একটা করে ছোট বাচ্চার স্কুল ব্যাগের দাম কত, 1850 টাকা, অনেক দাম। আচ্ছা, এই যে এ ধরনের কিছু তথ্য থাকে, এই ব্যাগটা সম্বন্ধে অবশ্য তেমন কিছু লেখে নেই, কিন্তু এখানে ব্যাগটা সম্বন্ধে একটু বিস্তারিত, এই যে প্রোডাক্টের বিবরণ আর কি দেওয়া আছে একটু, হুম, যে স্কুল ব্যাগ কিনুন বাংলাদেশের সেরা দামে। এটাও তো এক ধরনের লিস্ট। আচ্ছা, 100% অরিজিনাল, আমরা এটা দিয়ে একটা প্যারাগ্রাফ করে দিই। 100% অরিজিনাল এবং 1 মাসের ওয়ারেন্টি
সহ বাংলাদেশের সেরা দামে আপনার সন্তানের জন্য স্কুল ব্যাগ কিনুন। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তাহলে এটা তৈরি হয়ে গেল। এটা তৈরি হওয়ার পর এখন কি কাজ হবে? এখন হচ্ছে এই যে এটা যে আমরা দিলাম, এখন এই হিরো সেকশনের মধ্যে আমাদের মেন জিনিসটা দিতে হবে, সেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। অর্থাৎ আমরা যে এখন এটাকে একটা কল করে নিয়ে যাব, মানে মেন যে অ্যাকশনটা থাকবে সেই অ্যাকশনটা বাটনটা এখানে আমাদের দিতে হবে। তো আমরা এখানে একটা কাজ করে একটা বাটন দিয়ে দিই। কতটুকু আছে? 13 মিনিট দেখাইলো না, 13 সেকেন্ড এরকম দেখলাম না ঠিক মতো। তাহলে 13 মিনিটে আছে বেশি 13 হবে। মিনিট আছে। আচ্ছা 13 মিনিট থাক, সমস্যা নেই। যতটুকু হয় করি, তারপরে আবার প্রয়োজনে একটা লিঙ্ক দিয়ে দেবো। আমরা কি করব, এখানে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দেবো। তা লিঙ্ক তৈরি করার জন্য আমরা জানি যে কোনো লিঙ্ক তৈরি করার জন্য যে আমাদের ট্যাগটা লিখতে হয় সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তাহলে এ দিয়ে শুরু করলাম, এ দিয়ে শেষ করলাম, এবং এইখানে যেটা লিখতে হয় যে আমরা কোন বিষয়ে বাটনটা তৈরি করতে চাচ্ছি সেটা। তাহলে আমরা যেহেতু সব কিছু বাংলা দিয়ে লিখলাম, এটাও বাংলা দিয়ে লিখি বাটনটার নামটা। এখনই কিনুন, এটা হচ্ছে আমাদের কিন্তু কল টু অ্যাকশন বাটন। আর এইখানে আমাদের কি দিতে হয়? এইচরেফ। তাহলে এইচরেফে কি থাকবে? আমাদের এই যে কেনার জন্য যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু এখানে থাকবে। তো আপাতত আমি কোনো লিঙ্ক দিচ্ছি না, মানে শুধু হ্যাশ দিয়ে রাখতেছি এখানে। এই বা হচ্ছে যে আচ্ছা এটাও থাকতে পারে, সমস্যা নেই। এটা দিয়ে দিলাম। তাহলে এই দুটো সেকশন তৈরি হয়ে গেল। আমরা এটাকে সেভ দিয়ে নেই। এরপরে আমরা একটা আউটপুটটা একটু দেখে নিই যে কেমন দেখা যাচ্ছে। হুম তাহলে আমরা এই যে আমাদের যে পরের যে HTML কোডটা লিখলাম সেটা দেখতে পেলাম এরকম, যে আপনি কি আপনার সন্তানের জন্য সুন্দর ব্যাগ হচ্ছেন, একটা প্যারাগ্রাফ দেওয়া আছে এবং একটা লিঙ্ক দেওয়া আছে। এগুলোকে কি করতে হবে? এগুলোকে আমাদের সুন্দর করে ডিজাইন করতে হবে, এটাকে ডিজাইন করতে হবে, এটাকে করতে হবে, এবং এই বাটনটাকেও সুন্দর করে কিন্তু ডিজাইন করতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তা আমরা কি এই যেটুক করেছি এইটুকুকে আগে CSS করব, নাকি হচ্ছে একবারে পুরো সেকশনটা তৈরি করে নেবো তারপর করব? এইচটিএমএলটা শেষ করে তারপর সিএসএসটা শুরু করি। হ্যাঁ, নিয়ম কিন্তু তাই, মানে এটা করে তারপর হচ্ছে করা। আচ্ছা, যেহেতু দেখতে ভালো লাগছে না সেহেতু একটা কাজ করি, প্রথমে এই যেটুক লিখেছি আর কি, এটুকের জন্য আগে CSSটা আমরা কমপ্লিট করে ফেলি, তারপর হচ্ছে আমরা বাকি পরেরটা হচ্ছে করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাব এখন? CSS এর মধ্যে চলে যাব। CSS এর মধ্যে যাওয়ার পর আমাদের এই যে HTML কোডটা ওপেন করলাম, তাহলে আমাদের কোনটাকে CSS করতে হবে? এই বডি সেকশনের ভিতরে যা আছে তাই। তাহলে প্রথমে কাকে CSS করতে হবে? প্রথমে CSS করতে হবে এই যে শুরুতে কি আছে, হেডার সেকশনটা। তাহলে হেডার সেকশনটাকে প্রথমে CSS করতে হবে। তাহলে আমরা এক এক করে ধরে এক এক করে CSS করে ফেলি। তাহলে যেহেতু আমরা হেডারকে প্রথমে করব, তাহলে আমরা এই হেডারটাকে চাইলে কপি করে নিতে পারেন, অথবা আপনাদের বানান মুখস্থ থাকলে কোনো সমস্যা নেই, ডাইরেক্ট। তাহলে যেহেতু এটা কোনো ক্লাস নয়, তার মানে কি এটা কিন্তু ডাইরেক্ট হবে। যদি ক্লাস হতো তাহলে কি হতো? সামনে ডট হতো। এরপরে কি করতে হবে? আমরা প্রথমে একটা কাজ করি, এই হেডারটাকে পুরোটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি, একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। আচ্ছা, ব্লু, একবারে ব্লু খারাপ দেখা যাবে।
আচ্ছা, এই কোড এডিটরটার কিন্তু এগুলো হচ্ছে সুবিধা যে এখানে কালার টালার এখানেই সিলেক্ট করে দেওয়া যায়। আচ্ছা, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিলাম। এরপর আমি যেটা করব যে এটার লেখাগুলো যেগুলো আছে লেখারও একটা কালার দিয়ে দিই। আমি দিয়ে দিলাম যে লেখা যা থাকবে সব লেখার কালার হবে হোয়াইট, এবং সেই সঙ্গে এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ব্যাকগ্রাউন্ডের আমরা একটা প্যাডিং দিয়ে নিই। আচ্ছা, প্যাডিং কেন দেবো সেটা তো জানেন, তারপর দেখাচ্ছি একটু প্র্যাকটিক্যাল। আমরা এটা করে রিলোড যদি দেই, হ্যাঁ আমাদের সিএসএসটা কিন্তু কাজ করতেছে। তাহলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি এবং আমাদের যে লেখার কালারটা কী করলাম, হোয়াইট করে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি প্যাডিংটা না দিই তাহলে কী সমস্যা হচ্ছে দেখেন, এই যে এই লেখার সঙ্গে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা দিয়েছি এটা কিন্তু প্রায় লেগে গেছে। তো এটার জন্য লেগে না যায় তাহলে আমরা কী চেষ্টা করব, একটা প্যাডিং দেওয়ার জন্য। তাহলে সুন্দর করে আমি এখানে একটা প্যাডিং দিয়ে নিচ্ছি। প্যাডিং দিয়ে নিলাম, ধরলাম যে এখানে 10 দিলেও চলবে, 15 দিলেও চলবে, দিয়ে নিলাম 15 পিক্সেল। এরপরে কি করতে পারি, এটা টেক্সটগুলো যেগুলো আছে এটার একটা অ্যালাইনমেন্ট করে নিই, যে এটা টেক্সটগুলো সবগুলোই মাঝখানে ডিসপ্লে হবে। টেক্সট অ্যালাইন তাহলে কি হবে, সেন্টার। ব্যাস, আমাদের হেডার যে কাজটা, এই হেড সেকশনের কাজ শেষ। এখন কি আছে, হেডের পরে যে ট্যাগটা আছে সেটা হলো ন্যাপ ট্যাগ। তাহলে এই ন্যাপ ট্যাগে আমাকে এখন সিএসএস করতে হবে। তা আমরা যেটা করব, সরাসরি এই ন্যাপটাকে ধরে ন্যাবের ভেতরে যে ইউএলটা আছে সরাসরি এটাকে আমরা সিএসএস করে ফেলি, তাহলে হচ্ছে একবারে আমাদের হয়ে যাবে। তাহলে ন্যাপ এবং হচ্ছে ইউএল এটাকে আমরা ডাইরেক্ট ধরে ফেলি। তাহলে এখন ন্যাবের পরে কি আছে, ইউএলটাকে আমরা এখন সিএসএস করব। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই যে লিঙ্কগুলো যেগুলো রয়েছে, লিঙ্কগুলো যখন আমরা রাখি দেখেন এই যে লিঙ্কের নিচে নিচে একটা করে আমাদের দেখা যাচ্ছে, এই যে নিচে আন্ডারলাইন দেখা যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে বুলেট পয়েন্টগুলো আছে, এই বুলেট পয়েন্টগুলো কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমরা তো বুলেট পয়েন্টগুলো চাই না। তাহলে বুলেট পয়েন্টগুলো না চাইলে আমাদের যেটা করতে হয় সেটা লিখতে হয় লিস্ট স্টাইল। তাহলে লিস্ট স্টাইলটা কী করে দিতে হবে, নান করে দিতে হবে। তাহলে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এটা লিস্টের স্টাইলটাকে লিস্ট স্টাইল এটাকে করে দিলাম নান। ওকে, আচ্ছা, আর অন্য কিছু এই মুহূর্তে এখানে লিখতেছি না। এরপরে আমি একটা কাজ করি যে ইউএল করলাম, ইউএল এর পর কি আছে, এলআই আছে, এলআইটাকেও ধরে নিই। তাহলে ন্যাপের ভেতর আছে ইউএল এর পর আছে এলআই। মানে এটা যদি একবারও করেন তারপর হবে, কিন্তু আমি আপনাদেরকে একটা একটা করে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। এলআইকে আমি কি করব, এলআইকে আমি যেটা করব, দেখেন এই যে আমাদের এই যে লিস্টগুলো, এই লিস্টগুলো কীভাবে ডিসপ্লে করতেছে, উপর থেকে নিচে ডিসপ্লে করতেছে। আচ্ছা, আমি রিলোড দিই, রিলোড দিলে দেখেন একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে মাঝখানে যে বুলেট পয়েন্টগুলো ছিল, এই বুলেট পয়েন্টগুলো কী হয়ে গেছে, চলে গেছে। আর এটা পুরোটা মাঝখানে কেন দেখাচ্ছে, কারণ আমরা যে এই যে হেডারটাকে কী করেছিলাম, টেক্সট আমরা হচ্ছে অ্যালাইন করে দিয়েছিলাম সেন্টার, যার কারণে সবগুলো লেখা কোথায় চলে আসছে, মাঝখানে। আরেকটা আমরা কাজ করেছি, আমরা ইউগলকে লিস্ট স্টাইল করে দিয়েছিলাম নান, যার কারণে এই বুলেট পয়েন্টগুলো সবগুলো উঠে গেছে। এখন আমরা যেটা করব, এই যে লিস্টটা আছে, লিস্টটা কিন্তু উপর থেকে নিচে ডিসপ্লে হচ্ছে, কিন্তু আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে এটা এই ডান থেকে বামে ডিসপ্লে হওয়া। তো এটার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই ডিসপ্লেটাকে ইনলাইন করে দিতে হবে। ইনলাইন মানে একই লাইনের মধ্যে থাকবে। তাহলে এলআইটা আমরা লিখেছি, তাহলে এলআইটাকে আমরা এখন সিএসএস করে দেবো এখানে। ডিসপ্লে ইনলাইন, ওকে। তাহলে ডিসপ্লেটাকে ইনলাইন করে দিলাম। আর এখানে অবশ্য একটা মার্জিন আমরা একটা প্রদান করতে পারি, তাহলে ভালো লাগবে। আচ্ছা, মার্জিনটা কেন দেবো সেটা প্র্যাকটিক্যাল দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে পুরোটা যেটা আছে এটা কিন্তু এই যে লিস্টটা যেটা আছে লিস্টটা কিন্তু আমাদের ইনলাইন কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কি করা দরকার, এই যে লেখার নিচে দেখেন একটা করে আন্ডারলাইন দেওয়া আছে, এই আন্ডারলাইনটা থাকার কারণে দেখতে খারাপ লাগতেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানকার এই আন্ডারলাইনটিকে তুলে দিতে হবে। তা আমরা জানি যে আন্ডারলাইনগুলো কোথা থেকে, এগুলো থাকে অ্যাঙ্কর ট্যাগের ভেতরে, এবং এগুলো হচ্ছে টেক্সট ডেকোরেশন নান করে দিলেই এই আন্ডারলাইনগুলো চলে যায়। তো এই কাজটা আমি এখন করব। তাহলে এটা কোথায় আছে, ন্যাবের ভেতরে ইউএল, ইউএল এর ভেতরে কি আছে, এলআই, আর এলআই এর ভেতরে আমার আছে কি অ্যাঙ্কর ট্যাগ। তাহলে এটাকে আমি কি করে দেবো, প্রথমে টেক্সট ডেকোরেশনটাকে নান করে দেবো, টেক্সট ডেকোরেশন নান। এবং সেই সঙ্গে আমার যে টেক্সটের কালারগুলো আছে সে কালারগুলো ব্লু দেখাচ্ছে, আমি কি করব, এটার কালারটাকে হোয়াইট করে দেবো। সেভ দিলাম। এখন যদি রিলোড দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখন কিন্তু ঠিক আছে। কিন্তু এখন দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে যে বললাম যে আমাদের এখানে একটা মার্জিন দেওয়া লাগতো, মার্জিন দিলে কি হতো, এই যে লেখাগুলো কিন্তু প্রত্যেকটা একটার সঙ্গে একটা পাশাপাশি একদম দেখা যাচ্ছে, কিন্তু আমাদের কি দরকার, দূরত্ব দরকার মেনুর জন্য। তাহলে আমরা যেটা করি যে এটার একটা মার্জিন দিয়ে দিই, এই যে মার্জিন এখানে দিতে তখন বলছিলাম। তাহলে মার্জিন কি করি, আমরা এখানে 2 ভ্যালু দিয়ে করতে পারি, 4 ভ্যালু দিয়ে করতে পারি। আমি দিয়ে দিই যে প্রথমে উপর নিচে আমাদের আপাতত ফাঁকা জায়গার দরকার নেই, তাহলে উপর নিচে মার্জিন হবে 0, আর ডানে বামে আমার থাকবে 20 পিক্সেল করে। এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারবেন। এখন কাজ কি হবে, এখন আমরা চাইলে এখানে অবশ্য আরও একটু আমরা চাইলে করতে পারি, আবার নাও করতে পারি। কি করতে পারি, এখানে চাইলে এই যে হোভার ইফেক্ট কিন্তু এখানে যুক্ত করতে পারি, আবার যদি কোনো যে না লাগবে না তাহলে নাও করতে পারি। আচ্ছা আমরা এখানে একটু হোভার ইফেক্ট দিয়ে নিই, তাহলে দেখতে ভাল লাগবে। ওকে, তাহলে হোভার ইফেক্ট দেওয়ার জন্য আমাদের কাকে হোভার ইফেক্ট দেওয়া লাগে, আমরা জানি যে এই যে লেখাগুলো কোথায় থাকে, লেখাগুলো আছে হলো আমাদের এই যে এর ভেতরে, তাই না। তাহলে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগকে যদি আমরা হোভার ইফেক্ট দিই তাহলে আমাদের হোভার ইফেক্ট কাজ করবে। তাহলে এটাকে আমরা কপি করে নিই, কপি করে নিয়ে এটাকে যদি দিতে হবে তাহলে এখানে কি করে দেবো, অ্যাড হোভার। তাহলে হোভার কি হবে, আমি দিলাম যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, কিছু একটা কালার দিয়ে দিই, দিলাম ব্রাউন কালার। আচ্ছা আর কি হবে, এটার একটা বর্ডার রেডিয়াস থাকে, একটা বর্ডার রেডিয়াস ধরলাম যে 5px। আর কি করতে পারি আমরা, এবং প্যাডিং দিয়ে দিই একটু, প্যাডিং 10 পিক্সেল, এটাও করতে পারি। তাহলে এটা হচ্ছে হোভার, মানে এমনিতে সাধারণ যা আছে তাই থাকবে, কিন্তু যখন মাউস কার্সর নিয়ে যাবো তখন কী হবে, এটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হবে, বর্ডার রেডিয়াসটা অর্থাৎ 4 কোণাটা একটু করে মুড়ে যাবে, আর প্যাডিং হবে 10%। এটা আমরা বলে দিলাম। এখন আমরা একটু প্র্যাকটিক্যালটা দেখি যেটা কি পরিবর্তন হলো, রিলোড দিলাম। তাহলে আমরা যখনই হোভার করতেছি দেখেন তাহলে এখানকার জিনিসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে এই। তাহলে এখন কিন্তু এগুলো দেখতে একটু ভালো লাগতেছে, আই কেসিং লাগতেছে। আচ্ছা এটা আমরা কালারগুলো চাইলে যে কোনো সময় যে কোনোভাবে পরিবর্তন করতে পারি, আপাতত যা আছে তাই থাক। এখন আমরা কি করব, এই যে হিরো সেকশনটা আছে এই হিরো সেকশনটাকে ডিজাইন করে নিই। হিরো সেকশনটাকে এখন একটু ডিজাইন করে নেব। তো হিরো সেকশনটাকে ডিজাইন করার জন্য আমি আবার সিএসএস কোডের মধ্যে যাচ্ছি। তাহলে আমি এখানে কিন্তু চাইলে এখানে সিএসএসও কমেন্ট করে রাখতে পারি, আচ্ছা রাখলাম না আপাতত থাক। তাহলে এখন কি কাকে ধরবো, আমরা যদি এখানে যাই তাহলে এটার কাজ আমাদের হেড সেকশনের কাজ শেষ। তাহলে এখন হলো হিরো সেকশন, হিরো সেকশনের মধ্যে কি আছে, ট্যাগটা
এই ট্যাগের নাম হচ্ছে আমরা এই যে ক্লাস দিয়েছি নাম কি হিরো, তাহলে আমাদেরকে এই সেকশনটাকে ধরতে গেলে এই কাকে ধরতে হবে, হিরোটাকে ধরতে হবে। তাহলে হিরো যেহেতু একটা ক্লাস, তার মানে আমাদের কি করতে হবে, সিএসএস এর মধ্যে এসে এখানে লিখতে হবে ডট হিরো। ডট হিরো, হিরো সেকশনের মধ্যে আমরা কি কি দিতে পারি? আমার মনে হয় যে হিরো সেকশনের মধ্যে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, অথবা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজও প্রদান করতে পারি। আচ্ছা, আমি একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার তো বহুবারই দিছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার নিয়ম কি? ইমেজ হচ্ছে দেওয়ার নিয়ম হচ্ছে এখানে যে কোডটা লিখতে হয় তার নাম হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে তারপরে লিখতে হয় URL, এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই জায়গায় মূলত লিখতে হয় আমাদের যে আমরা ইমেজটা দেব সেই ইমেজের নাম লিখতে হয়। তো আমরা একটা কাজ করি, এখানে একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে গিয়ে আমরা গুগলের মধ্যে সার্চ দেই SCS স্কুল ব্যাক ব্যানার দিলাম। আচ্ছা, এই যে এই ছবিটা আছে না, এই ছবিটাকে কিন্তু আমরা নিতে পারি, এটাও দেখতে খারাপ লাগতেছে না। আচ্ছা, আপনারা চাইলে কি করতে পারেন, সরাসরি এই ইমেজটাকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করেও এটা প্রদান করতে পারেন, অথবা এই ইমেজটার লিঙ্কটা দিতে পারেন। তো যেহেতু আমি আপনাদেরকে ডাউনলোড করা শিখেছি, তাহলে সেহেতু আমি আপনাদেরকে ডাউনলোড করেই দেখাচ্ছি। এখানে অনেকগুলো ইমেজ আছে অবশ্য। আচ্ছা, তাহলে ডাউনলোড করার জন্য কি করতে হয়, এই যে আমাদের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভেতরে আমরা যা শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ যদি করি তারপর কিন্তু ডাউনলোড হয়ে গেল এই ইমেজটা। এবং এই ইমেজটার আমরা একটা নাম দিয়ে দিই ছোট করে, হিরো ব্যানার, হিরো ব্যানার ডট জেপিজি। আমি এটাকে পুরোটাকেই কপি করে নিই নামটা, তাহলে মিস্টেক হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের কোডিংয়ে চলে যাই। তাহলে কোডিংয়ে গিয়ে কী করব, এই ইমেজের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে কোনো জায়গার ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার নিয়ম। ওকে, এখন এটার পরিবর্তন কি হলো সেটা আগে দেখি, রিলোড দেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পরের যে সেকশনটা রয়েছে হিরো সেকশনটা, তাহলে হিরো সেকশনের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করেছি, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে আছে, একটা জিনিস খেয়াল করলাম যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এক হচ্ছে হোয়াইটটা তো ঠিক নাই, নাম্বার 2 হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা মানে রিপিট হয়ে গেছে 3বার, এই যে ব্যাক কিন্তু 3বার দেখা যাচ্ছে। আমাদের এই দেখেন এই ব্যাগের ছবি কিন্তু একবার, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি ব্যাক 3বার। তো এই 3টে ব্যাক যেন একবার দেখা যায় এটার জন্য কিন্তু একটা কোড আছে, কিন্তু সেটা আপনাদের মনে আছে কি নাই, সেই কোডটার নাম হচ্ছে নো রিপিট। তো ব্যাকগ্রাউন্ড কালার এখানে, আচ্ছা এখানে দুইভাবে লিখতে পারেন, সরাসরি এখানে লিখতে পারেন যে রিপিট নো রিপিট, অথবা আমরা ডাইরেক্ট এখানেও কিন্তু এই ইয়ার মধ্যে যদি লিখে দিই তারপর কিন্তু কাজ করবে। আমরা যদি ডাইরেক্ট এখানে দিই নো রিপিট তারপরও কাজ করবে। আচ্ছা, এবং অ্যালাইনমেন্ট সেন্টার, এই ব্যাকগ্রাউন্ড ইমেজের এখানে কিন্তু ডাইরেক্ট যদি এটাও লিখে দেন যে অ্যালাইনমেন্ট সেন্টার তাও হবে, আবার যদি এখানেও সরাসরি লিখে দেন যে সেন্টার তারপরে কিন্তু কাজ করবে। আর একটা কাজ করতে পারি সেন্টার, এবং হবে এটা ইমেজটা কাভার হবে, মানে একদম পুরোটাই কাভার করে নেবে, এটাও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, অথবা ডাইরেক্ট আপনারা এখানেও লিখতে পারেন আলাদা আলাদা করে। তো আমি এক লাইনে লিখে দেখালাম, দেখি এখন পরিবর্তন হলো কিনা। রিলোড দিই, হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজ কিন্তু একটা হয়ে গেছে, যদিও আমাদের ওই হোয়াইটটা এখনও ঠিক হয়নি, কিন্তু ইমেজ কিন্তু আপাতত একটা হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা এখন ঠিক করে ফেলবো।
আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই লেখার যে কালারগুলো আছে লেখার কালারগুলো পরিবর্তন করতে। তো লেখার কালার পরিবর্তন করার জন্য আমরা এখানে কোড লিখব কি, যেটার কালার পরিবর্তন হবে, COLOR কালার করে দিলাম আপাতত হোয়াইট, দেখি কেমন দেখা যায়। কালার চেঞ্জ করে দিলাম হোয়াইট। এবার করব টেক্সট অ্যালাইনমেন্টগুলো, সবগুলো টেক্সট কি হবে, সেন্টারের মধ্যে শো করবে। টেক্সট অ্যালাইন সেন্টার। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাতে একটা প্যাডিং দিয়ে দিই, তাহলে আপনাদের ওই যে ইমেজটা দেখতে একটু কেমন লাগতেছে না, ওটা ভালো লাগবে। প্যাডিং যেহেতু উপর নিচটা খুব কম দেখা যাচ্ছে ইমেজটা, তাহলে উপর নিচে একটু বড় করে প্যাডিং দিয়ে দিই 100 px, আর ডানে বামে একটু দিয়ে দিই 20 বা 30, আপনারা দিতে পারেন, সমস্যা নেই। সরি, একটা কল আসছে। কারণ এই যে অনলাইনে ক্লাস নিচ্ছি তো, ক্লাস করাচ্ছি তো, একটু পরে দিচ্ছি কলটা, ব্যাক দিচ্ছি আমি একটু পরে। ওকে, তাহলে আপাতত এটুক থাক, আমরা এখন আউটপুটটা দেখি। রিলোড যদি দেই, এখন দেখেন, এখন কিন্তু দেখতে এটা একটু আলাদা লাগতেছে, হেডলাইনটা একটু অন্যরকম দেখতে লাগতেছে। আচ্ছা, মনে হয় যে ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে লেখার কালারটা খুব একটা ম্যাচিং করতেছে না। আচ্ছা, তারপরেও এটা অন্যভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে কি, আগে এই বাটনটাকে ঠিক করে নিই, দেখতে ভালো লাগুক, তারপর হচ্ছে আমরা ছবিটা চেঞ্জ করতে পারবো, অথবা হচ্ছে আমাদের এই লেখার কালারটাও আমরা চেঞ্জ করতে পারবো। তো এখনই কিনুন, এটা কি, তাহলে এটা আমাদের একটা বাটন। তো এই বাটনটা কোথায় আছে, এই বাটনটাকে আমাদের আগে ডিজাইন করে নিতে হবে। কোডিংয়ে যাই, HTML-এ যাই, হিরো সেকশনের মধ্যে বাটনটা কোথায় আছে, বাটনটা আছে একটা অ্যাঙ্কর ট্যাগের ভেতরে। তাহলে আমাদের এখন কি করতে হবে, আপনারা চাইলে এটাকে একটা ক্লাস দিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে ডাইরেক্ট অ্যাঙ্কর ট্যাগটাকে ধরেও করতে পারেন। তা আমি একটা কাজ করি, এটাকে একটা ক্লাস দিয়ে নিই, তাহলে এটাকে ধরে কাজ করতে সুবিধা হবে। তাহলে আমি, যেহেতু একটা বাটন, আমি এটার ক্লাসের নাম দিয়ে দিলাম বাটন, আপনাদের ইচ্ছে মতো নাম দেবেন, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা এই বাটনটাকে করার জন্য তাহলে এই ক্লাসটাকে ধরলে তাহলে এটাকে আমাদের ধরা হয়ে যাবে। তাহলে CSS-এ আসি, যেহেতু ক্লাস সেহেতু কি লিখবো, ডট বাটন BTN। ওকে, কি কি পরিবর্তন দরকার, আমার মনে হচ্ছে যে প্রথম যে পরিবর্তনটা দরকার এটার, সেটা হচ্ছে এটার নিচে যে একটা আন্ডারলাইন দেখা যাচ্ছে, এই আন্ডারলাইনটা প্রথমে আমাদের দূর করতে হবে, তারপরে এই লেখার কালারটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো কোডিংয়ে যাই, তো আমরা জানি যে এই লেখার নিচে আন্ডারলাইনটা পরিবর্তন করার জন্য যেটা কোড লিখতে হয়, সেটার নাম হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন কি করে দিতে হবে, নান করে দিলাম, তাহলে এটা চলে যাবে। এরপর কি করতে হবে, আমি এটার কালার, লেখার কালারটাও চেঞ্জ করে দিচ্ছি, কালারটাও করে দিলাম হোয়াইট, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার করে দেব, আচ্ছা এটার কালারটা আপাতত ব্লু করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। এবং হচ্ছে এই বাটনটাকে একটা প্যাডিং দিতে পারি, তার আগে দেখি যে কেমন দেখা যাচ্ছে। রিলোড দেই, আচ্ছা এখন রিলোড দিলে দেখেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে, লেখার পরিবর্তন হয়েছে, কিন্তু এই লেখার সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা একদম লেগে গেছে। তাহলে যাতে লেগে না যায়, তাহলে কি হবে, চারদিকে আমাদের একটা প্যাডিং দিতে হবে, তাহলে কি হবে, লেখার সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালারটা আর লেগে যাবে না। তাহলে আমরা এখানে একটা প্যাডিং দিয়ে নিই, প্যাডিং দিয়ে নিলাম, প্যাডিং কত দিতে পারি, আচ্ছা উপর নিচে দিলাম যে আমরা 10 পিক্সেল থাকবে, অথবা চারদিকেও সমান দিতে পারেন,
আমি চাচ্ছি ডানে বামে বাটনটা একটু বড় হোক, এর জন্য 20 বা 25 পিক্সেল একটা দিতে পারেন। এখন দেখি চেঞ্জ হলো কিনা, রিলোড দেই। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যা এই কালারের ইয়াটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এই বাটনের যে ইয়াটা আছে এটা কিন্তু মুড়িয়ে দিতে পারি। মুড়িয়ে দেওয়ার জন্য কি করতে হয়, বর্ডার রেডিয়াস প্রদান করতে হয়। এটা দিলে দিতেও পারেন, নাও পারেন, এটা কোনো বিষয় না। আচ্ছা, তারপর একটু করে দিই, দেখতে ভালো লাগবে। বর্ডার রেডিয়াস ধরলাম যে এটা 5 পিক্সেল হবে। ওকে, এবং বাটনটা যদি একটা বাটন, তারপরেও এখানে ডিসপ্লেটা ইনলাইন ব্লক করলে হবে, না করলেও হবে অবশ্য, বাটন তো একটাই। আচ্ছা, আর একটা কাজ করতে পারি, পরিবর্তনটাকে দেখি কি হলো। আচ্ছা হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে এই বাটনটা যদি আর একটু নিচে হতো তাহলে মনে হয় ভালো লাগতো। তাহলে বাটনটা নিচে করার জন্য যে কাজটা করতে হবে, এই বাটনটার উপরে একটা মার্জিন দিতে হবে, তাহলে কি হবে, বাটনটা নিচের দিকে নেমে আসবে। তা আমরা জানি যে মার্জিন উপরের দিকে দেওয়ার জন্য যেটা কোড লিখতে হয় সেটা হচ্ছে মার্জিন টপ। মার্জিন টপ দিলাম, এরপর হচ্ছে কতটুক দেবো সেটা দিতে হবে। আমি আপাতত 25 পিক্সেল দিয়ে দেখি, এরপর প্রয়োজন অনুসারে আমরা হচ্ছে কম বেশি করতে পারবো। তারপর সেভ দিলাম। আউটপুটটাকে এখন যদি দেখি পরিবর্তন কি হয়েছে, না খুব একটা পরিবর্তন হলো না তো। মার্জিন টপ বানান ঠিক আছে কি, মার্জিন টপ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেখি ডিসপ্লেটাকে দেখি ইয়া করে দিয়ে দেখি, ডিসপ্লে ইনলাইন ব্লক 35 পিক্সেল। এখন কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একটা ভালো একটা নিচে নেমে এসেছে। এখন আমাদের প্রয়োজন অনুসারে চাইলে আরও এটাকে নিচে নামাতে পারি অথবা আরও কমাতে পারি। তাহলে এই মোটামুটি হিরো সেকশনের একটা কাজ আমরা করে ফেললাম। আমরা চাইলে এই ইমেজটাকে এখন চেঞ্জও করতে পারি। তো এইখানে আরও কয়েকটা ইমেজ রয়েছে, আমরা চাইলে এই ইমেজটাকেও রাখতে পারি, অথবা হচ্ছে কোথাও একটা এক কালারের আমি ইমেজ দেখেছি, খুব দারুণ একটা ইমেজ। এই ইমেজটার মধ্যে অবশ্য ইয়া দেখা যাচ্ছে, জলছাপ দেখা যাচ্ছে, এই জন্য কপি ইমেজ এটা। আচ্ছা, এইটা নিতে পারি আমরা, এটার মধ্যে যদি একটু কম আছে এটা নিতে পারি। আচ্ছা, এটা নেওয়ার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ইমেজটাকে আমি ডাউনলোড করে নিই। তা ডাউনলোড তো কয়েকভাবে করা যায়, আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডাউনলোড করে নিচ্ছি এবং এটার একটা নাম দিয়ে দিই। তাহলে এইচতে হিরো, বিতে ব্যানার, এসবি দিলাম, কিন্তু এটার ফাইল ফরম্যাট কিন্তু আলাদা, এটার ফাইল ফরম্যাট হচ্ছে ওয়েবপি। তাহলে আমাদের লিখতে হবে এইচবি ডট ওয়েবপি। কোডিংয়ে যাই, এই ইমেজটা আমরা চেঞ্জ করে দিই এখন, এইচবি ডট ওয়েবপি, সেভ দেই। এখন রিলোড দিয়ে দেখি যেটার কি পরিবর্তন চলে আসলো। এখন কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন লেখাগুলো সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমরা প্রয়োজন অনুসারে কিন্তু এই যে আমাদের প্রথমের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল
এটাকে পরিবর্তন করতে পারি। এটাকে আরও অন্য মানে গর্জিয়াস করার জন্য আপনারা জানেন যে হ্যাঁ, আমরা গ্রেডিয়েন্ট কালার কিন্তু তৈরি করা শিখেছি। আপনারা যদি গ্রেডিয়েন্ট কালার এখানে প্রদান করতে পারেন। তো গ্রেডিয়েন্ট কালার একটা আমরা তৈরি করে নিই, জেনারেট করে নিই। এখানে অনেকগুলো সাইড রয়েছে, এখান থেকেই তৈরি করে নিই। আপাতত যেটাই আছে সেটাই আমাকে খারাপ লাগতেছে না, আমি আপাতত এটাই দিলাম। কপি করে নিলাম কোডটাকে, জাস্ট কপি করে নেওয়ার পর এই দিকেরটা একটু চেঞ্জ করে দিই। ওকে, কপি করে নিলাম। কোডিংয়ে আসি। তাহলে আমাদের এটা কোথায় চেঞ্জ করতে হবে? হেডারের ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ড কালারটার জায়গায় আমি হচ্ছে যেটা আমরা তৈরি করলাম গ্রেডিয়েন্ট কালার, এই কোডটাকে জাস্ট পেস্ট করে দিলাম। সেভ দেই। এখন যদি আউটপুটটা দেখি, আশা করি আগের তুলনায় মেনুটা একটু দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এখন কিন্তু দেখতে একটু অন্যরকম লাগতেছে। আচ্ছা, এরপরে আমরা কিন্তু এটার আরও কিছু কাজ করব। যেমন হচ্ছে এই যে আমাদের মেইন হেডিংটা রয়েছে, টাইটেল মানে সাইট নামটা আছে, এটা চাইলে আমরা আরও বড় করতে পারবো। এমনকি এটা আমরা আগে যেভাবে মেনু তৈরি করেছিলাম, চাইলে সেই মেনুটাও আপনারা এখানে এখানে এনে কপি পেস্ট করে দিয়ে এই সাইটের নামটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন, অথবা এটাকে এই দিকে নিয়ে আসতে পারবেন, সেটাও করতে পারবেন। আচ্ছা, এই দুটো আমরা তৈরি করলাম। এখন মনে হচ্ছে যে এই লিঙ্কটাতে একটা হোভার ইফেক্ট দেওয়া দরকার, তাহলে এটা দেখতে আরও ভালো লাগবে। তাহলে হোভার ইফেক্ট দেওয়ার জন্য কি করব? এই যে বাটনের মধ্যে এই বাটনটাকে আমরা কি করব? হোভার করব। তাহলে ডট বিটিএন, তারপরে কি হবে? হোভার। হোভার করলে কি পরিবর্তন হবে? এটার প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হবে। ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হবে। আমরা একটা কাজ করতে পারি, যেটা কালার এখন তৈরি করলাম সে কালারটাও কিন্তু ওখানে দিতে পারি। এই কালারটাই, বাটনের কালারটা, এটাকে আমি নিলাম। নেওয়ার পরে আমার কোডিংয়ের মধ্যে এসে এটাকে দিয়ে দিলাম। যখন আমরা হোভার করব তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে এটা। আর আর কি পরিবর্তন করতে পারি? না, আর না করলেও চলবে। এখন সেভ দেই। ওকে, এখন যদি রিলোড দেই, রিলোড দিলাম, এখন আমরা যদি হোভার করি আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই যে বাটনের কালারটা এই কালারের কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। অথবা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো কালারও প্রদান করতে পারেন। চাইলে এই যে লেখার কালারটা আছে এটাকেও পরিবর্তন করতে পারবেন কোডিংয়ের সময়। তাহলে আমরা দিলাম যে যখন হোভার হবে তখন এটার এই লেখাটার কালারটাও পরিবর্তন হয়ে যাবে। দিলাম যে ইয়েলো। আপনাদের এই মুহূর্তে কিন্তু শেখানো হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে, তবে হয়তো খুব শীঘ্রই আপনাদের এই যে ভিএস কোড এডিটরের মধ্যে আমি শেখাবো। কারণ আপনাদের প্রথম থেকে এগুলো শেখানোর উদ্দেশ্য হচ্ছে, এই কোড এডিটর শেখানোর উদ্দেশ্য হচ্ছে যেন আপনার অলস হয়ে না যান, আপনারা যেন নিজেরাই যেন নিজে লিখে লিখে যেন প্র্যাকটিস করতে পারেন। এখন আমরা এটাকে রিলোড দেই। এখন যদি এখানে নিয়ে আসি, দেখেন যে এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হচ্ছে, পাশাপাশি কি হচ্ছে? লেখার কালারটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন অ্যানিমেশন যুক্ত করতে পারি, এগুলো আমরা পরে শিখব। এখন তাহলে আমাদের কি হয়ে গেল? মেনু সেকশন, হেডার সেকশন তৈরি হয়ে গেল, এবং হিরো সেকশনটা সেটাও তৈরি হয়ে গেল। এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা চাইলে আর দুই একটা সেকশন আমরা এখানে অ্যাড করতে পারি, যুক্ত করতে পারি। তাহলে আমাদের ল্যান্ডিং পেজটা দেখতে আরও পরিপূর্ণ লাগবে অথবা সুন্দর লাগবে। আচ্ছা, হিরো সেকশনের পর এইখানে আমাদের কি দেওয়া আছে? মেনুতে কি রেখেছি আমরা? প্রোডাক্ট। তাহলে আমাদের মনে হয় যে এখানে কয়েকটা আমাদের প্রোডাক্ট আপলোড করা দরকার, অর্থাৎ এই যে স্কুল ব্যাগ বাচ্চা রয়েছে, স্কুল ব্যাগের কয়েকটি প্রোডাক্ট আমরা এখানে আপলোড করতে পারি। তাহলে আমি একটা কাজ করি, প্রথমে দুই তিনটে আমরা প্রোডাক্ট রাখবো। তাহলে দুই তিনটা স্কুল ব্যাগের ছবি আমরা এখানে ডাউনলোড করে রাখি। তাই যে কয়েকটা ছবি আছে, এই তিনটে ছবি ধরেন, এই তিনটে ছবিকে আমি ডাউনলোড করব। তা ডাউনলোড করার জন্য এই ব্যাগটা নেব একটা, তাহলে এটার নাম দিয়ে দিই ব্যাক
ওয়ান, তারপর এই দুইটা, এটার নাম দিয়ে দিলাম ব্যাক টু, এরপর এখান থেকে নেই আর একটা, এটার নাম দিই ব্যাক থ্রি। ওকে, তাহলে তিনটে ব্যাগ আমরা ডাউনলোড করে ফেললাম, মানে তিনটে ব্যাগের ছবি ডাউনলোড করে ফেললাম। এগুলো কিন্তু আমরা কি করব, একটা আমাদের প্রোডাক্ট ইমেজ হিসেবে রাখবো, যে তিনটা তিন ধরনের ব্যাগ এবং তিনটা তিন ধরনের দাম। ওকে, এখন আমরা কি করব, কোডিং করব। তাহলে এখন HTML এর যে সেকশনটা তৈরি করব, এই সেকশনটার নাম কি দেব, এই যে প্রোডাক্ট সেকশন, তাই না? আপনারা এটার নাম দিতে পারেন যে প্রোডাক্ট সেকশন। তাহলে আমি এখানে প্রথমে একটা কাজ করি, এখানে একটা কমেন্ট করে দিই, লিখি যে প্রোডাক্ট সেকশন। এরপর কোডগুলো আগে করে নিই। তাহলে প্রোডাক্ট সেকশনের মধ্যে কি কি রাখবো, তাহলে প্রথমে আমরা কি করি, এই যে প্রোডাক্ট সেকশনের জন্য একটা সেকশনটার একটা টাইটেল দিয়ে নিই। টাইটেল দেওয়ার জন্য H1 তো অলরেডি ইউজ করেছি, এটাকে H2 ব্যবহার করি এবং এখানে যে কোনো একটা নাম দিতে পারি। আমি বাংলায় যেহেতু অন্যগুলো দিয়েছি, আমাদের আরে জ্বালা পণ্যসমূহ, বানানটা ভুলে গেছে, আচ্ছা হোক, আমাদের পণ্যসমূহ। তাহলে এটা একটা হেডিং থাকলো। এরপর কি থাকবে, আমাদের প্রোডাক্টগুলো রাখতে হবে। তাহলে আমরা একটা কাজ, আমরা জানি যে যখনই এক লাইনে এরকম দুটো বা তিনটা এরকম যে ডিসপ্লে হয়, এগুলো যখন ডিসপ্লে হয় তখন এই জিনিসগুলোর নাম বলা হয় কিন্তু গার্ড ভিউ। তো এই গার্ড ভিউ অলরেডি কিন্তু আমি আলোচনা করেছিলাম আপনাদেরকে, আমরা যখন ওই হারপরের যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম তখনই কিন্তু এই গার্ড ভিউটা দেখতে কেমন হয় বা গার্ড ভিউটা কী, এটা এর সম্বন্ধে আলোচনা করেছিলাম। এখন আমরা যেটা করব, প্রথমে একটা ডিপ তৈরি করে নেব, যেটা হচ্ছে যে আমাদের তিনটা যে প্রোডাক্ট তৈরি করব, এই তিনটে প্রোডাক্টটাকে দেখানোর জন্য পুরো একটা ডিপ নেব আগে, যেটা গার্ড ভিউ আকারে ডিসপ্লে হবে। তো আমি ট্যাব দিয়ে নিচ্ছি এবং এইখানে একটা ডিপ নেই, প্রথমে ডিপটা শুরু হবে এবং শেষ হবে, এবং এই ডিপটার আমরা নাম দিয়ে দিচ্ছি ক্লাস। ক্লাসটা দিলাম যে গার্ড, GARD, আপনারা যে কোনো দিতে পারেন, বা হচ্ছে প্রোডাক্টের যেহেতু গার্ড, তা আমি প্রথমে দিলাম যে পি, তারপরে গার্ড মানে প্রোডাক্ট গার্ড। আপনাদের ইচ্ছা মতো আপনারা এটার একটা ক্লাসের নাম দেবেন। আচ্ছা, এখন এই গার্ডটা আমরা তৈরি করলাম। এখন কি করব, এই গার্ডের ভেতরে আমাদের যে এই পণ্যগুলো রয়েছে, তিনটে পণ্য, সেই তিনটে পণ্য আমরা তৈরি করব, ডিজাইন তৈরি করব। তো এটা কি করব, একটা কার্ড আকারে এগুলো ডিসপ্লে করাবো। কার্ড বলতে এর আগে হারপরের যেটা ওয়েবসাইট আমরা দেখিয়েছিলাম না, পণ্য মানে কীভাবে যে সেবা সমূহগুলো অ্যাড করেছিলাম, ঠিক একইভাবে এগুলোতে একটা করে কার্ড তৈরি করব। তো কার্ড তৈরি করার জন্য আমরা কি করলাম, এর ভেতরে আবার আর একটা ডিপ নিলাম, একটা করে কার্ড ডিপ নিলাম এবং এই ডিপটার নাম দিলাম যে একটা কার্ড ক্লাস, এটার নাম দিলাম কার্ড। ওকে, কার্ডও দিতে পারেন, অথবা আছে যে আপনাদের যেহেতু একটা করে প্রোডাক্ট, তো প্রোডাক্টও দিতে পারেন, আপনাদের ব্যাপার, এটা নিজেদের মতো করে একটা করে নাম দিলে হবে। তাহলে কার্ডের ভেতরে আমরা কী কী রাখবো, প্রথমে রাখবো একটা ছবি। তাহলে ছবি রাখার জন্য আমরা যে ট্যাগটা দিই সেটার নাম কি আইএমজি ট্যাগ দিলাম, এবং আইএমজি ট্যাগের ভেতরে আমাদের কি হয়, প্রথমে হয় হলো এসআরসি স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তারপরে আমাদের লিখতে হয় ALT বা অল্টারনেট ট্যাগ, যেটা অল্টারনেটিভ টেক্সট, এটা তৈরি করলাম। এসআরসিতে আমাদের কি দিতে হয়, আমাদের ইমেজটার লিঙ্ক। তা আমরা জানি যে আমরা যে ইমেজ রেখেছি, প্রথম ইমেজটার নাম লিখেছি ব্যাক 1.jpg। অল্টারনেটিভ দিতে পারি ব্যাক টেক্সট, ব্যাক ইমেজ। ওকে, তাহলে একটা তৈরি হয়ে গেল।
এরপর কি করব, আমরা এই প্রোডাক্টের একটা নাম দিয়ে দিই যে এটা কি এটা। তাহলে প্রোডাক্টের নাম দেওয়ার জন্য যেহেতু S2 ব্যবহার করেছি, এটাকে দিয়ে দিই S3, দিলাম যে ছেলেদের স্কুল ব্যাগ। ওকে, তারপরে এটার একটা দাম দিয়ে দিই আমরা। তো আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিয়ে নিই, দাম দিয়ে দিলাম যে এটা হচ্ছে, আচ্ছা আমি বাংলা করে নিই একটু, 1000 টাকা, অথবা এটা না দিয়ে 999 টাকা দিয়ে দিই, 999 টাকা ব্যাগের দাম। ওকে, তারপরে আমরা এখানে আর একটা বাটন যুক্ত করে দিই। অ্যাঙ্কর ট্যাগ দিয়েও করতে পারেন অথবা ডাইরেক্ট বাটন ট্যাগ দিয়েও করতে পারেন। আচ্ছা, তখন তো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করেছি, এবার বাটন ট্যাগ দিয়ে করি। বাটন ট্যাগ দিয়ে করলাম, দেখলাম যে ক্যানন, এটাও কিন্তু এক ধরনের সিটিএ বাটন, হ্যাঁ, কল টু অ্যাকশন। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস তৈরি করলাম, এখন আমরা সেভ দেই। এখন এটার আউটপুটটা দেখি যে কি আসলো। তাহলে দেখেন কি আসলো, আমাদের পণ্যসমূহ, এটা কিন্তু মেইন হেডলাইন। আর একটা কার্ড তৈরি করলাম, সে কার্ডটার মধ্যে কি থাকবে, কার্ডটার মধ্যে থাকবে হচ্ছে যে স্কুলের মানে যে ব্যাগের ছবি, তারপর হচ্ছে ব্যাগের নাম, এবং হচ্ছে ওই এটার দাম, এবং হচ্ছে এখানে যে কিনুন একটা বাটন থাকবে। তাহলে আমরা একটা কাজ করি, এইটাকে আগে সিএসএস করে নিই যাতে দেখতে সুন্দর হয়। আর এইটার একটা কাজ করে নিই, প্যারাগ্রাফটা এখানে আমরা যে মূল্য লিখে দিই, মূল্য 99 টাকা। ওকে, এটাকে আগে সিএসএস করে নিই, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে, তখন এগুলো ডিজাইন করতে সুবিধা হবে। তা সিএসএস করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই আমরা কাকে সিএসএস করব, কোথায় গেল সেকশনটা, এই যে সেকশন, এটা কি সেকশনের নাম দিয়েছিলাম আমরা, মনে হয় তো না, না সেকশনের নামই দিইনি। আচ্ছা, এই প্রোডাক্ট সেকশন দিয়েছিলাম, তাহলে আমাদের কি করা লাগতো, এই যে ধরেন যে এই যে সেকশনটা, তাহলে এখানে একটা সেকশন তৈরি করে নিয়েছিলাম হিরো সেকশন, তাহলে আমাদের এই যে এখানে সেবা সময়ের জন্য এখানে একটা সেকশন তৈরি করে নেওয়া লাগতো। সেকশনটা আমরা নেইনি অবশ্য, মনে ছিল না। আচ্ছা লিখি, সেকশন শুরু করলাম, আর এখানে তো শেষ হবে না, এই শেষটা হবে আমাদের এই ডিবের শেষে। আচ্ছা, তাহলে এই সেকশনটার আমাদের একটা নাম থাকতে হবে। যেহেতু এটা প্রোডাক্ট, যেহেতু এটা বা, তাহলে আমি এটার নাম দিয়ে দিচ্ছি প্রোডাক্ট, প্রোডাক্টস, প্রোডাক্টস একটা হলে হয়। ওকে, তাহলে এখন আমাদের সেকশনটা তৈরি হয়ে গেল প্রোডাক্ট সেকশন। তাহলে আমাদেরকে সিএসএস করতে গেলে কাকে ধরতে হবে, এই সেকশনটাকে প্রথমে আগে ডিজাইন মানে সিএসএস করতে হবে। তাহলে সিএসএস এর সেকশনটার ক্লাস কি, সেকশনটার ক্লাসের নাম হচ্ছে প্রোডাক্টস, যাতে বানান ভুল না হয় এজন্য আমি এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি সেভে কপি করে নিলাম, সিএসএস ফোল্ডারে গেলাম। এখন গিয়ে এখানে কি করব, ডট প্রোডাক্টস, যেহেতু এটা ক্লাস সেহেতু ডট। ওকে, তাহলে এটার আমাকে এখন সিএসএসটা করে নিতে হবে। তাহলে আমি কি করব, প্রথমে এটাকে তেমন কিছু দেব না, জাস্ট এটার একটা অ্যালাইনমেন্ট করে দিই, এখানে যতগুলো টেক্সট থাকবে টেক্সট অ্যালাইনমেন্টগুলো সেন্টার হয়ে থাক। আর একটা কাজ করতে পারি, এখানে একটা প্যাডিং দিয়ে নিই যাতে এলিমেন্টগুলো লেগে না যায় একটার সঙ্গে আরেকটা, একটু বেশি করে দিয়ে নিই। আচ্ছা, প্রোডাক্ট শেষ হয়ে গেল কাজ। এরপর যেটা করতে পারি সেটা হচ্ছে, প্রোডাক্টটা আমাদের গার্ড ভিউ যেহেতু ডিসপ্লে হবে, সেহেতু এই যে প্রোডাক্টের গার্ডের যে আমাদের ইয়াটা আছে, এটা এখন পরেরটাকে করতে হবে। তাহলে পরেরটা আছে কি,
এই ডিপটার এই ক্লাসটা এটাকে ধরতে হবে পি গার্ড। তাহলে ডট পি গার্ড, ওকে। তাহলে এটা আমরা কি করে দেবো, যদিও বর্তমানে একটা এখানে প্রোডাক্ট দেওয়া আছে, কিন্তু যখন আমরা বেশি প্রোডাক্ট অ্যাড করব তখন কিন্তু পাশাপাশি একটার সঙ্গে একটা ডিসপ্লে হবে। সেহেতু কি করব, আমরা জানি একটার সাথে আরেকটা ডিসপ্লে হতে গেলে যে জিনিসটা করতে হয় সেটার নাম হচ্ছে, আচ্ছা এটা আমরা পরে করতেছি একটু, তাহলে আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পারবো। এরপরে কি আছে দেখি, এরপর আছে এই যে কার্ড ডিজাইনটা, তাহলে কার্ডটাকে আমাদের সিএসএস করে নিতে হবে আগে, তাহলে দেখতে সুন্দর লাগবে। কার্ড, তাহলে কার্ডটাকে আমরা প্রথমে সিএসএস করে নেই। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালার হালকা কোনো একটা কালার দিয়ে নিচ্ছি। এরপর প্যাডিং দিয়ে নিই একটা, আমি এই কোডিংগুলো করে নিই তাহলে সুবিধা হবে। এটার দেখতে যেন সুন্দর হয় এবং কোনাগুলো একটু যেন হয়, বর্ডারটাকে একটু রেডিয়াস করে নিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল অথবা বেশি করে দিই। তারপর হচ্ছে, আচ্ছা আমরা এই কিছুদিন আগে আপনাদের আরেকটা জিনিস আমি শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যে এটাতে কিন্তু আমরা চাইলে ড্রপ শ্যাডো অ্যাড করতে পারি। এটা কিভাবে করতে হবে সেটা একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। টেক্সট অ্যালাইনমেন্টটাও সেন্টার করে দিই। এখন আউটপুটটাকে দেখি কেমন দেখা যাচ্ছে। এই যে দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তাহলে এইটা সুন্দর করে চলে আসলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আগে এই যে বাকি যে দুটো আছে আইটেম আছে, সে দুটো আইটেমকে আমরা অ্যাড করে নিই, তাহলে স্ট্রাকচারটা এখানে গার্ড ভিউটা তৈরি করতে ভালো লাগবে, সুবিধা হবে। তাহলে যেহেতু সেম জিনিস আমাদের কাজ হচ্ছে, এই কার্ডটাকে আমরা কি করি, সেমভাবে কপি করে নিই। কপি করে নিয়ে এটা পেস্ট করে দিলাম। তাহলে আমাদের ওই ব্যাগের পরবর্তী ব্যাগের যে আছে, এটার নাম হলো ব্যাক টু, ছবির নাম, এবং তারপরে ছবিটার নাম আছে ব্যাক 3। আর এইখানে ছেলেদের জায়গায় আমি করে দিই মেয়েদের, মেয়েদের। আর এটা দিলাম যে স্মার্ট স্কুল ব্যাগ, এরকম একটা নাম দিলাম। 999 টাকা ছিল, এটা 899 করে দেই। আর এইটা হচ্ছে 1099 টাকা করে দিই দামটা। তাহলে 3টে কার্ড তৈরি করলাম। এখন যদি রিলোড দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3টে কার্ড দেখেন ডিসপ্লে হচ্ছে, কিন্তু এই ডিসপ্লেটা কেমনে হচ্ছে, উপর থেকে নিচে ডিসপ্লে হচ্ছে। কিন্তু আমরা চাই কি, আমরা চাই এই ব্যাগগুলো হচ্ছে কি একটার পাশে আর একটা ব্যাগ ডিসপ্লে করুক। তাহলে আমাদের কি করতে হবে, আচ্ছা দুইটা ব্যাগ কি একই কালার হয়ে গেছে নাকি, তাহলে ইমেজ 1-এর ব্যাগটা দেখি একটু, এক কালার, 2-এর ব্যাগটা দেখি, ও মা সেম কালার করে ফেলেছি। আচ্ছা 2টাকে আমরা ডিলিট করে দিই, করে দিয়ে এখানে স্কুল ব্যাগের আর একটা ব্যাগ নিয়ে আসি, অন্য ব্যাগ, এই ব্যাগটাকে নিয়ে আসি। তাহলে রিনেম করে দিই ব্যাক টু। ওকে, যেহেতু ওখানে ব্যাক টু এ নাম দেওয়া আছে, আশা করি অটোমেটিকভাবে এটা চেঞ্জ হয়ে যাবে। রিলোড দিই, হ্যাঁ এখন কিন্তু আলাদা আলাদা ব্যাগ আছে। আচ্ছা এখন কি করব, আমাদের দরকার হচ্ছে এই 3টা পাশাপাশি শো করুক। তাহলে এই পাশাপাশি শো করার জন্য যে কাজটা, এই কাজটার নামে হচ্ছে কিন্তু গার্ড ভিউ। তো এই গার্ড ভিউটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা শিখেছিলাম কিছুদিন আগে ডিসপ্লে ফ্লেক্সের কাজ। তা এই কাজটা আমরা এখন করব। তাহলে এটাকে কাকে ধরবো, এই যে গার্ড আমরা রেখেছিলাম, দেখেন এইখান থেকে এই জায়গাটা, এই ডিপটা, এটা হচ্ছে কিন্তু গার্ড। তাহলে এই গার্ডটাকে আমরা ধরে সিএসএস করব।
তা আমি অলরেডি তখন কিন্তু লিখেছিলাম কিন্তু কাজ করিনি, তো এটা এখন একটু ইয়া করে নিই। তাহলে আমরা যে কাজটা করব এখানে সেটা হচ্ছে ডিসপ্লেটা আগে ফ্লেক্স করে দেবো। বাংলা হয়ে গেছে, ডিসপ্লে ফ্লেক্স। তারপর কি করতে হবে, আমাদেরকে ডিসপ্লে ফ্লেক্সের আরও কিছু প্রপার্টি আছে আমরা জানি। তাহলে জাস্টিফাই কন্টেন্ট করে দিলাম যে সকল কন্টেন্টগুলো সেন্টারে ডিসপ্লে হবে। আর একটা কাজ করে দিই কি, আমাদের একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট যেন লেগে না যায় তার জন্য একটা গ্যাপ প্রদান করতে হবে। একটু যদি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই, এখন রিলোড দিই, দেখেন যে প্রোডাক্টগুলো আছে কিন্তু একটার সঙ্গে আরেকটার গ্যাপটা যেন একটা ন্যূনতম একটা গ্যাপ বজায় থাকে। তাহলে আমরা দিয়ে দিচ্ছি একটা গ্যাপ থাকে এখানে, যদিও গ্যাপ আছে তারপর একটু দিয়ে দিচ্ছি 20 পিক্সেল। এই তো, তাহলে দেখেন এই যে একটার সঙ্গে আরেকটার এখন কিন্তু এই যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আমি গ্যাপটা আর একটু বাড়িয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। 50 পিক্সেল করে দিই, দেখি কেমন লাগে। এই যে 50 পিক্সেল তৈরি করে দিলাম। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনটার এই যে পণ্য সমূহ একটা টাইটেল হয়ে গেছে। আমাদের তিনটা আলাদা আলাদা ডিসপ্লে হচ্ছে। কি আছে, আমাদের একটা ব্যাগের ছবি আছে, একটা টাইটেল আছে, তারপর কি আছে, ব্যাগের মূল্য দেওয়া আছে এবং কিনুনের একটা বাটন দেওয়া আছে। তো এগুলোকে আমাদের আলাদা আলাদা করে সিএসএস করলে আরও সুন্দর দেখাবে। আমি একটা জিনিস বলেছিলাম যে এই কার্ডটাকে যদি এখন আমরা একটা ড্রপ শ্যাডো দেই, মানে ড্রপ শ্যাডো বলতে একটা ছায়া দিই, মনে হবে যে এটা এই কার্ডটা একটু উপরে ভেসে ভেসে আছে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তাহলে আমরা একটা কাজ করি, এই এটার ভেতরে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিই। তা আপনাদেরকে আমি বলেছিলাম যে ড্রপ শ্যাডো আপনারা চাইলে নিজেরাও কোডিং করে লিখতে পারেন, অথবা হচ্ছে আপনারা এই ড্রপ শ্যাডো হচ্ছে জেনারেট করতে পারেন। সেটা কি দিয়ে, ওয়েব টুল নামে একটা ওয়েবসাইট আছে। আমরা যদি এখানে লিখি ড্রপ শ্যাডো জেনারেটর, ঠিক আছে, যে ওয়েব কোড ডট টুল যে একটা ওয়েবসাইট আছে, এখানে আসলে কি হয়, আমরা চাইলে এখানে ড্রপ শ্যাডো জেনারেট করতে পারি। তো আমি আপাতত ডিফল্ট যেটা ড্রপ শ্যাডো জেনারেট করা আছে এই কোডটাকেই নিয়ে নিই। তাহলে কপি, এই যে এখানে কপি করলে কোডটা কিন্তু কপি হয়ে যাবে। তাহলে এখানে যাচ্ছি, তাহলে ড্রপ শ্যাডোটা কাকে দেবো, আমরা আমাদের কার্ডটাকে দেবো। এখানে আমি ওপেন অ্যাড করে দিলাম, সেভ দিলাম। এখন দেখি যে আমাদের এই ডিজাইনটার মধ্যে পরিবর্তন আসে কিনা। এখন যদি রিলোড দেই, হ্যাঁ এখন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের একটা ড্রপ শ্যাডো অ্যাড হয়ে গেছে এবং এই কার্ডটা মনে হচ্ছে যে এই উপর থেকে একটু করে, নিচ থেকে একটু করে উপর দিকে ভেসে আছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো এইগুলোকে চাইলে আমরা আরও আকর্ষণীয় করতে পারি, এখানে হোভার ইফেক্ট প্রদান করতে পারি। আমাদের ক্লাসের টাইম মনে হয় যে আবার শর্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপাতত আমি এটাকে এতটুকুই রাখলাম। আমি আপাতত কাজ করি, এখানে আপাতত একটা ফুটার একটা অ্যাড করে দিই মানে নিচের দিকে। তাহলে ফুটারটা থাকলে ওয়েবসাইটটা আপাতত কমপ্লিট হবে। পরবর্তীতে আমরা এগুলো সময় না থাকলেও সমস্যা নেই। তাহলে লাস্ট আমি একটা কোডিং করি, HTML-এ যাই এবং হচ্ছে আমি একটা ফুটার সেকশন একটা তৈরি করে নিই। তাহলে ফুটার সেকশনটা তৈরি করার জন্য আমাদেরকে কি কোড লিখতে হয়, ফুটারের জন্য যে কোডটা সেটার নাম হচ্ছে ফুটার কোড। যেমন হেডারের জন্য হেডার আর ফুটারের জন্য হচ্ছে ফুটার। তাহলে ফুটার দিয়ে শুরু হবে, ফুটার দিয়ে শেষ হবে। ফুটার তৈরি করলাম। ফুটারে কি থাকে, ফুটারে সাধারণত যে সর্বসত্তর অঙ্কিত বা এটা কপিরাইটের মালিক কে ওয়েবসাইটের, এই সমস্ত বিষয়গুলো থাকে। তাহলে আমি একটা প্যারাগ্রাফ দিয়ে নিই। প্যারাগ্রাফ দেওয়ার পরে এখানে দিলাম আমাদের কপি চিহ্ন নিয়ে আসার জন্য একটা ইয়া আছে, কোড আছে, এটার নাম হলো কপি। তারপর হচ্ছে আমরা দিলাম যে বাংলায় লিখে দিই সর্বসত্ত সংরক্ষিত
কি নাম দিয়েছিলাম, বাইসেল বাইসেল.com, একটা সালও দিয়ে দিই 2025। আচ্ছা, এতটুকু দিয়ে দিলাম। এখন আমাদের আউটপুটটা দেখি কি দেখা যাচ্ছে। আগে নিচে যদি আসি, একটা টেক্সট দেখা যাচ্ছে, কিন্তু এই টেক্সটটাকে আমাদের কি করতে হবে, টেক্সটটাকে হচ্ছে নিচের দিকে, নিচের বারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। আচ্ছা, এটা ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, সিএসএস করতে হবে। তাহলে সিএসএস করার জন্য আমাদের ডাইরেক্ট ফুটারের কোডটাকে ধরে সিএসএস করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে যেহেতু ফুটার কোনো ক্লাস নয়, সেহেতু ডাইরেক্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিএসএস এর মধ্যে আসলাম, ডাইরেক্ট ফুটার দিয়ে একটা টেক্সট উঠে গেছে। এটাকে সিএসএস করি, সিম্পলভাবে করি। আমরা প্রথমে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আমি এটাকে মিল রাখার জন্য হেডার যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম সেম দিই, হেডার তো এটা দিয়েছিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম। এরপর কি করতে পারি, টেক্সটের কালারটাও দিয়ে দিই, যে টেক্সটের কালারটা হবে হোয়াইট। আর কি পরিবর্তন করতে পারি, এখানে একটা প্যাডিং দিয়ে দিই, যাতে লেখাগুলো একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। দিলাম যে 10 পিক্সেল প্যাডিং। এবং সেই সাথে সেভ দিই, আগে আউটপুটটা দেখি, রিলোড দিই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, টেক্সট অ্যালাইনটা আমরা সেন্টার করে মাঝামাঝি স্থানে লেখাটাকে কিন্তু নিয়ে আসতে পারি। তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার, এটা মাঝামাঝি স্থানে চলে আসছে, এই যে এটার কারণে দেখতে পাচ্ছিলেন না। হ্যাঁ, এখন কিন্তু মাঝামাঝি স্থানে এটা চলে আসছে এবং দেখতে ভালো লাগতেছে। তাহলে মোটামুটি আমরা একটা সুন্দর এই ল্যান্ডিং পেজ কিন্তু তৈরি করতে পারলাম। যদিও আমাদের কিছু বাকি আছে, যেমন এই যে আমাদের এই হেডিংটাকে আরও আমরা ডিজাইন করতে পারি, এই লেখাটাকে ডিজাইন করতে পারি, এই যে বাটনটাকে আমরা হোভার ইফেক্ট টিপে প্রদান করতে পারি। তাহলে কী হবে, আরও ল্যান্ডিং পেজটা দেখতে সুন্দর লাগবে। তো এই মোটামুটি হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ সুন্দর করে ডিজাইন করে ফেললাম। ক্লাসের সময় মনে খুব কম আছে, অনলি 11 মিনিট।